আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। জি আচ্ছা। ম্যাম, ক্লিয়ার। সো আমরা যেহেতু তোমাদের আচ্ছা, থ্যাংক ইউ এক্সট্রা টাইমে আসার জন্য। তো যেহেতু আছে রোজা প্লাস হচ্ছে অনেকের প্ল্যান্স থাকতে পারে ইফতারে, সো আমি যত তাড়াতাড়ি পসিবল তোমাদের কমপ্লিট করে দেওয়া। তো বাকিরা যারা আসবে ওরা পরে আসতে পারে, সমস্যা নেই। আমি হচ্ছে সেশনটা রেকর্ড করে রাখছি। তো যদি কেউ পরে দেখতে চায় সে রেকর্ড লেকচারটা দেখতে পারে। তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে তোমার যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা হচ্ছে পারফরমেন্সে ছিলাম, তাই না? তো পারফরমেন্সের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে একটা ম্যাথ দেখেছিলাম, তাই না? ধরো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে রেসপন্স, থ্রুপুট এগুলার ব্যাপারে ডিসকাস করেছিলাম। তারপর হচ্ছে লাস্টে তোমার হচ্ছে একটা ম্যাথ ছিল, এই ম্যাথটা দেখেছিলাম, তাই না? এই বড় ম্যাথটা আমি হচ্ছে প্রত্যেকটা লাইন থেকে কোন অংশটা আছে এটা হচ্ছে আমরা করেছিলাম। সো এই ম্যাথে তো আশা করি কারো প্রবলেম নেই, তাই না? বোঝা বোঝা যাচ্ছে না? আচ্ছা, কেউ একজন একটু কষ্ট করে রেসপন্স করো, নাহলে তো মনে হচ্ছে যে আমি একা কথা বলছি। ওকে এই ম্যাম। জি জি এই ম্যাম, এই অঙ্কটা ক্লিয়ার ছিল। ওকে, তো এতদূর প্রবলেম নেই। তো তোমাদের লাস্ট ক্লাসে মনে আছে কিনা আমি বলেছিলাম যে তোমার একটা পালস অথবা একটা ক্লক হচ্ছে একটা ট্রিগার দেয়, যেটা হচ্ছে নতুন কোনো ইনস্ট্রাকশন পারফর্ম করবো কিনা। এটা হচ্ছে ট্রিগারটা হচ্ছে একটা ক্লক অথবা একটা ক্লক পালস দেয়, তাই না? বলো। তো তোমার হচ্ছে এখন জিনিসটা হচ্ছে যে আমি একটা অ্যাডিশন অপারেশন করব অথবা একটা সাবট্রাকশন অপারেশন করব। এগুলা করার জন্য তোমার কি কি অংশ থাকে? লেটস সে যদি আমি একটা অ্যাডিশন অপারেশন করি, তাহলে কি হয়, তোমার দুটো নাম্বার লাগে, দেন দুটো নাম্বারের যোগফল করা হয় একটা অ্যাডার সার্কিটে, দেন ওটার রেজাল্টটা হচ্ছে প্রিন্ট করা হয়। তো এটা একটা সিম্পল টাস্ক। হাউএভার ধরো এর চেয়ে যদি একটা কমপ্লিকেটেড টাস্ক হয়, যে ধরো তোমার আমি হচ্ছে একটা বিশাল বড় ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশন করব, অথবা ধরো আমি কম্পিউটারে আমরা তো আরো অ্যাডভান্স কাজ করি, লেটস সে আমি হচ্ছে একটা গেম খেলতে চাচ্ছি কম্পিউটারে। তো একটা গেম খেলার জন্য তোমার গেমটা লোড করতে হয়, গেমের যে ডিপেন্ডেন্সিস আছে এগুলো সব লোড করতে হয়। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো যে একটা সিম্পল অ্যাডিশন অপারেশন করার জন্য যতগুলো ইনস্ট্রাকশন অথবা যতটুকু কাজ করার প্রয়োজন হয় তার চেয়ে বেশি প্রয়োজন হয় যদি আমি একটা হেভি টাস্ক করি। দ্যাট মিনস লেটস আমি একটা গেম খেলি, এবং তোমার আমার কতটুকু কাজ করার প্রয়োজন হয় এটা আমি কি কোন বেসিসে মেজার করি? কতটুকু ক্লক পালস প্রয়োজন হয়েছে, তাই না? কারণ ক্লক পালস ট্রিগার হলেই হচ্ছে আমার নতুন কাজ করার একটা ট্রিগার হয়। তো তোমার হচ্ছে এখানে লেখা আছে যে তোমার প্রত্যেকটা ইনস্ট্রাকশনে হচ্ছে ডিফারেন্ট সংখ্যক ক্লক পালস প্রয়োজন হয়। লেটস সে তোমার এডিশন এডিশন একটা সিম্পল টাস্ক, এটার জন্য যতগুলো ক্লক পালস প্রয়োজন হবে তার চেয়ে যদি আমি একটা হেভিয়ার টাস্ক করি, লেটস সে আমি একটা গেম খেলতে চাই, ওটাতে আরো বেশি ক্লক পালস প্রয়োজন হবে। তো এখন জিনিসটা হচ্ছে তার মানে ধরো এরকম কি হতে পারে না যে আমি একটা গেম ডাউনলোড করলাম, একটা গেম খেলতে চাচ্ছি, যে গেমে হচ্ছে আমি হচ্ছে দুটো নাম্বার অ্যাড করলে আমাকে একটা বোনাস মার্কস দেয়। তো এখন আমি যে দুটো নাম্বার অ্যাড করা এটা কি গেমের একটা অংশ না? তো দেখো তো তোমার দুটো নাম্বার অ্যাড করা, তো তার মানে তোমার এই গেমটার মধ্যে অনেকগুলো ফাংশনস আছে এবং প্রত্যেকটা ফাংশনে একটা পার্টিকুলার নাম্বার অফ ক্লক সাইকেল প্রয়োজন হয়। এবং দেখো, প্রত্যেকটা কাজের জন্য সেম নাম্বার অফ ক্লক সাইকেল কিন্তু প্রয়োজন নাও হতে পারে। যেমন ধরো একটা বড় গেম আছে, এর মধ্যে একটা কাজ হচ্ছে আমার দুটা আমি যদি প্লেয়ার অ্যাডিশন করে দেয় মার্কস কোনো কিছু, দেন অ্যাডিশনের রেজাল্টের জন্য ওর হচ্ছে বোনাস মার্কস ইনক্রিমেন্ট হবে। তাহলে দুটো অংশ থাকলো, একটা হচ্ছে মার্কস অ্যাড করা আর একটা হচ্ছে বোনাস মার্ক অ্যাড করা, বোনাস মার্ক ইনক্রিমেন্ট করা। তো দুটো ফাংশনে স্বাভাবিকভাবে তোমার নাম্বার অফ ক্লক সাইকেল আলাদা হবে, তাই না? কারণ অ্যাডিশনের জন্য যতগুলো ইনস্ট্রাকশন প্রয়োজন, একটা জাস্ট সিম্পল ইনক্রিমেন্ট করা এটার নাম্বার অফ সাইকেল হচ্ছে অবশ্যই ডিফারেন্ট হবে, তাই না? এর জন্য বলা আছে যে তোমার ডিফারেন্ট ইনস্ট্রাকশন জন্য হচ্ছে ডিফারেন্ট নাম্বার অফ সাইকেল প্রয়োজন হয়। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, ধরো আমি হচ্ছে একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম। সো এই ফাইলে ধরো আমি হচ্ছে একটা ফাংশন লিখলাম ইন্ট এ অ্যাডিশন, যেটা হচ্ছে কিছু প্যারামিটার পাস করা হয়। লেটস সে তোমার দুটো নাম্বার নিলাম ইন্ট এ কমা ইন্ট বি। তারপর তোমার এই ফাংশনের মধ্যে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট সি, দেন সি তে এ প্লাস বি রেজাল্ট স্টোর করলাম,
দেন আমি রিটার্ন করলাম এই ভ্যারিয়েবল সি কে। তাহলে দেখো তো এই ফাংশনে তোমার ইনস্ট্রাকশন কয়টা আছে। যে ধরো তোমার একটা ফাংশনকে প্রসেস করতে হবে, তারপর হচ্ছে তোমার এই যে ফার্স্ট ব্র্যাকেট কোথা থেকে শুরু হয়েছে এটা প্রসেস করতে হবে। দেন 3 নাম্বার ইন্ট সি একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে। দেন 4 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে এ প্লাস বি এটা যোগফল বের করতে হবে। 5 নাম্বার হচ্ছে তোমার এই যোগফলটা রেজাল্টটা রিটার্ন করতে হবে, এবং 6 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে বলছে যে আমার ফাংশনটা শেষ। তার মানে এই যে পুরো অ্যাডিশন অপারেশনের যে ফাংশনটা আছে এখানে টোটাল কয়টা ইনস্ট্রাকশন আছে? 6টা, তাই না? এখন দেখো এই যে 6টা ইনস্ট্রাকশন আছে এর মধ্যে ধরো 3 নাম্বার ইনস্ট্রাকশনটা হচ্ছে জাস্ট একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করা, ভার্সেস 4 নাম্বার ইনস্ট্রাকশনটা বলছে যে দুটো নাম্বারের সামেশন করা। এখন বলো তো 3 নাম্বারে আমি কি করি, জাস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, আর 4 নাম্বারে দুটো নাম্বারের যোগফল বের করছি। তো আমার 4 নাম্বারের কাজটা কি বেশি না বলো? 4 নাম্বারে তো দুটো নাম্বার যোগফল জি করা, ম্যাম। এই ইয়েস কাজটা ম্যাম। বেশি হেভিয়ার টাস্ক রাদার দ্যান 3 নাম্বার যেখানে জাস্ট একটা ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করা। তাহলে তোমার একই প্রোগ্রামের মধ্যে যদি মাল্টিপল ইনস্ট্রাকশন থাকে, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য নাম্বার অফ ক্লক সাইকেল আলাদা হবে, তাই না বলো? কারণ ক্লক সাইকেল অথবা ক্লক পালস কি কি ডিক্লেয়ার করে, যে কতটুকু কাজ করব এটা ট্রিগার করে। 3টা ক্লক পালস মানে 3টা কাজ করা, 4টা ক্লক পালস মানে 4টা কাজ করা। তাহলে তোমার ইন সি এটা যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এটার জন্য হয়তো দুটো ক্লক পালস লাগতে পারে। কিন্তু আমার যে অ্যাডিশন, এই অ্যাডিশনটা একটা বড় কাজ না একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করাচ্ছে, কারণ কি আমার এ তে কি ভ্যালু আছে এটা বের করে আনতে হবে, বি তে কি ভ্যালু আছে এটা বের করে আনতে হবে, দেন এই দুটা ভ্যালু যোগফল করতে হবে, করার পর সি তে এইটার রেজাল্টটা স্টোর করতে হবে। তাহলে অনেকগুলো কাজ না? তাহলে ধরো যেহেতু কাজ সংখ্যা বেশি এরকম হতে পারে, তো এখানে এ সি ইকুয়াল টু এ প্লাস বি এটা করতে আমার 10টা ক্লক পালস লাগতে পারে। তার মানে একই প্রোগ্রাম অথবা একই প্রোগ্রামে মাল্টিপল ইনস্ট্রাকশনস থাকে, এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে নাম্বার অফ ক্লক সাইকেল আলাদা হতে পারে। এটা কি আমরা বুঝতে পারতেছি সবাই? জি ম্যাম। ভেরি জি গুড। ম্যাম। তো ইয়েস ম্যাম। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, তো এখানে লেখা আছে। এখন ধরো আমি তোমাকে বললাম কি যে তোমার ইন সি এটা ডিক্লেয়ার করতে জাস্ট মাত্র দুটা ক্লক পাস লাগে। আমার একটা কার্লি ব্রেসেস থেকে শুরু হলো, এই যে আমার এটা হচ্ছে বোঝায় যে আমার ফাংশনটা শুরু হয়েছে কিনা। এইটা আমার কম্পিউটারকে বোঝাতে অথবা এক্সিকিউট করতে একটা ক্লক পাস লাগে। এন্ড হয়েছে এটাও এক্সিকিউট করতে একটা ক্লক পাস লাগে। আমি যে সির ভ্যালুটা রিটার্ন করব ফাংশন থেকে এটার জন্য দুটো ক্লক পালস লাগে। এবং এই যে প্রথমে আমি একটা অ্যাডিশন ফাংশন নাম দিয়েছি, এখানে কি কি প্যারামিটারস আছে এটা কম্পিউটার বুঝতে হবে, এটা বোঝার জন্য একটা কম্পিউটার দুটো ক্লক পালস লাগে। তার মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশনে তোমার ক্লক পালসের সংখ্যা আলাদা। তাহলে এই যে পুরো অ্যাডিশন অপারেশনটা আছে, এটার টোটাল নাম্বার অফ ক্লক পালস কি হবে? ইনস্ট্রাকশনে ক্লক পালসের সামেশন, তাই না বলো? প্রথমে দুইটা, তারপর হচ্ছে একটা, তারপর হচ্ছে আবার দুইটা, দেন হচ্ছে 10টা লাগে, সো 10টা। দেন হচ্ছে এই রিটার্ন সি করতে 10টা ক্লক পালস, দুইটা ক্লক পালস লাগে, সো দুটো। এন্ড ফাইনালি কার্লি ব্রেসেসটার জন্য একটা। তাহলে আমার এই পুরা ইনস্ট্রাকশনের টোটাল নাম্বার অফ ক্লক পালস হচ্ছে 18টা। তাহলে এই যে ম্যাম এখানে এখানে 10টা পালস কিভাবে হলো হুম ম্যাম? চার চার নাম্বার লাইনে 10টা ক্লক পালস কিভাবে হলো? আচ্ছা, সো এটা না বুঝছো, তোমার এক একটা কম্পিউটারের জন্য এক একটা ক্লক পালস, এটা হচ্ছে জাস্ট তোমার বোঝার সুবিধার্থে আমি একটা এক্সাম্পল দিয়েছি। এখন জিনিসটা হচ্ছে আমি চাইলে বলতে পারতাম যে সি ইকুয়াল টু এ প্লাস বি তে দুইটা ক্লক পালস লাগতে পারে, বাট আমি হচ্ছে 10টা বললাম কারণ কি সি ইকুয়াল টু এ প্লাস বি এটা তো একটা বড় কাজ। তো বড় কাজ করতে তোমার বড় বেশি ক্লক পালস প্রয়োজন হয় না, কারণ এখানে তো অনেকগুলো স্টেপস আছে সি ইকুয়াল টু এ প্লাস বি তে। এর ভ্যালু বের করা, বি এর ভ্যালু বের করা, দেন এ বি দুটার ভ্যালু অ্যাডারে পাস করা, দেন ওদের রেজাল্ট বের করা, দেন ওই রেজাল্টটা সি তে বসানো। তার মানে এখানে বেশি কাজ আছে না? তো বেশি কাজের জন্য আমি একটা এস্টিমেটেড দিলাম যে 10টা ক্লক পালস হয়তো লাগতে পারে। এটা পুরোটাই হচ্ছে একটা এস্টিমেশন, কারণ কি তোমার কম্পিউটার আমার কম্পিউটার এরকম হতে পারে যে তোমার কম্পিউটার অনেক ফাস্ট এবং আমার কম্পিউটার হচ্ছে অনেক স্লো। তাহলে হয়তো আমার কম্পিউটারে
আহ, তোমার দেখা যায় যে তোমার 3 সেকেন্ডে মাত্র একটা ক্লক পালস আসলো, কিন্তু তোমার কম্পিউটারে তোমার 3 সেকেন্ডে 10টা ক্লক পালস আসলো। সো আমি তোমাকে লাস্ট ক্লাসে বলেছিলাম না যে ক্লক পালস মানে হচ্ছে যে তোমার ট্রিগার করা কম্পিউটারকে একটা নতুন কাজ করা। তার মানে যত বেশি ক্লক পালস আসবে সে তত বেশি নতুন কাজ করবে অথবা একটা ইনস্ট্রাকশনের উপর কাজ করবে। তার মানে 10টা ক্লক পালস, মানে এখন দেখো তো সি ইকুয়াল টু এ প্লাস বি, এটাতে কাজ করা বেশি লাগতেছে না কম্পিউটারে? জি ম্যাম। তাহলে স্বাভাবিকভাবে সি ইকুয়াল টু এ প্লাস বি নাম্বার অফ ক্লক পালস বেশি হবে। এখন কত বেশি হবে এটা আমি জানি না, বাট আমি জানি যে সি সি ডিক্লেয়ার করা অথবা সি কে রিটার্ন করা এটার চেয়ে বেশি লাগবে। এই জন্য জাস্ট একটা এস্টিমেটেড আইডিয়া দিয়েছি যে ধরো এটাতে 10টা লাগলো, বাট বাকিগুলোতে 2টা করে লাগলো। আচ্ছা, এটা কি বোঝা গেল? 10-এর চেয়ে কি বেশি হতে পারে? হ্যাঁ, হতে পারে, এটা তোমার কম্পিউটারের উপরে ভ্যারি করতে পারে। এটা আসলে কম্পিউটার টু কম্পিউটার ভ্যারি করে। ধরো একটা তোমার, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম না যে আমাদের সি প্রোগ্রামটা তো আমাদের সব কম্পিউটারে সেম থাকে, কিন্তু সি প্রোগ্রামটাকে কনভার্ট করে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আসে, এইটা কিন্তু প্রসেসর টু প্রসেসর ডিফারেন্ট হয়। তাহলে প্রসেসর টু প্রসেসর যদি ভ্যারি হতে পারে, তাহলে তোমার কম্পিউটার আর্কিটেকচারের উপর ডিপেন্ড করেও তোমার কতগুলো ক্লক সাইকেল লাগতে পারে, এটা চেঞ্জ আসতে পারে। বোঝা ওকে গেল? ম্যাম। ওকে। তো জি ম্যাম। তার মানে বলতো এই পুরো যে অ্যাডিশন ফাংশনটা আমি যে কাজ করেছি এখানে টোটাল কতগুলো ক্লক পালস লাগলো? প্রত্যেকটা 18টা। 18টা, তাই না? প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য কতগুলো ক্লক পালস লাগে এটা। তো এখানে এটাই লেখা আছে যে তোমার টোটাল নাম্বার অফ ক্লক সাইকেলস ইন আ প্রোগ্রাম ইজ ইকুয়াল টু সামেশন চিহ্ন প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য কতগুলো ক্লক পালস লাগে ইনটু নাম্বার অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে? সো দেখো এখানে ইনস্ট্রাকশন কয়টা, 1 2 3 4 5 6। 6 এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য কতগুলো ক্লক পালস লাগে এটার হচ্ছে সামেশন করা। এখন এই ফর্মুলাটা এই ফর্মেটে দিয়েছে যে তোমার মানে এখানে ওরা ধরে নিয়েছে যে ধরো তোমার এক একটা ইনস্ট্রাকশনের জন্য নাম্বার অফ ক্লক পালস সমান। তার মানে ধরো তোমার একটা প্রোগ্রামে, ধরো অ্যাডিশন প্রোগ্রামটায় তোমার ধরো 6টা ইনস্ট্রাকশন আছে এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে 2টো ক্লক পালস লাগে। তাহলে পুরা অ্যাডিশন ফাংশনটা এটা এক্সিকিউট করতে কয়টা ক্লক পালস লাগবে? নাম্বার অফ ইনস্ট্রাকশন ইনটু প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য কতগুলো ক্লক পালস লাগে, এটা না? তো জি এটা ম্যাম। হচ্ছে ফর্মুলাতে দেওয়া আছে যে তোমার নাম্বার অফ ইনস্ট্রাকশন ইনটু সিপিআই। সিপিআই এর ফুল ফর্ম হচ্ছে ক্লক পার ইনস্ট্রাকশন। তার মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য কতগুলো ক্লক পালস প্রয়োজন হয়। এটা উইল বি ইকুয়াল টু ওই প্রোগ্রামের কতগুলো ক্লক সাইকেল অথবা কতগুলো ক্লক পালস প্রয়োজন হয় এটা। তো এটা দেখো জিনিসটা কিন্তু খুবই সিম্পল, বাট এটা হচ্ছে আমাদের জাস্ট টেকনিক্যাল পার্সপেক্টিভে একটু কমপ্লিকেটেড ভাবে টার্মস গুলো লেখা আছে। আমরা ইউনিটারি মেথড আগে পড়তাম না যে ধরো একজন ধরো একজন হচ্ছে 2টা কাজ করতে পারে, তাহলে 20টা কাজ করার জন্য কয়জন মানুষ প্রয়োজন? অথবা একজন হচ্ছে 2টা কাজ করতে পারে একদিনে, তাহলে 20টা ওয়ার্কার টোটাল কতগুলো কাজ করবে? এরকম জাস্ট ওই জিনিসটাকে ঘুরাই ফেরা এখানে লেখা যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য এতগুলো ক্লক পাস প্রয়োজন। তাহলে পুরো প্রোগ্রামে যদি মাল্টিপল ইনস্ট্রাকশন থাকে তাহলে কতগুলো ক্লক পাস প্রয়োজন, খুব সিম্পল ভাবে লেখা আছে। দেন হচ্ছে তোমার এখন যে ঝামেলাটা সেটা হচ্ছে যে তোমার এটা তো হতে পারে এখানে দেখো তো তোমার এই প্রোগ্রামটার মধ্যে সি ইকুয়াল টু এ প্লাস বি, আমি তোমাকে বলেছি যে সি ইকুয়াল টু এ প্লাস বি এই কাজটা অনেক কমপ্লিকেটেড রাদার দ্যান ইন্ট সি। তো তার মানে আমি তোমাকে বলেছিলাম যে সি ইকুয়াল টু এ প্লাস বি তে স্বাভাবিকভাবে বেশি ক্লক পালস প্রয়োজন হবে। তাহলে এখানে তোমার এখন জিনিসটা হচ্ছে যে এখানে বেশি ক্লক পালস প্রয়োজন, আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশন যে আছে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের নাম্বার অফ ক্লক পালস তো সেম না, তাই না? তো যখন সেম হয় না তখন আমরা সচরাচর কম্পিউটারকে যদি একটা এস্টিমেটেড আইডিয়া দিতে চাই যে কতগুলো ক্লক পালস প্রয়োজন, তখন হচ্ছে আমরা ওয়েটেড এভারেজ এটা ব্যবহার করি। তার মানে ওয়েটেড এভারেজ মানে জিনিসটা হচ্ছে খুবই সিম্পল, যে ধর তোমাকে আমি যদি বলি যে একজন স্টুডেন্ট একটা কাজ করতে একটা অ্যাসাইনমেন্ট করতে 3 ঘন্টা ব্যবহার করে এবং ধ- আরেকজন স্টুডেন্ট এই সেম অ্যাসাইনমেন্ট করতে 2 ঘন্টা ব্যবহার করে, তাহলে অন এভারেজ দুটো স্টুডেন্টের কত ঘন্টা লাগে?
তো ওটা করতে গেলে কি আমরা এভারেজ করি না, 3+2 ÷ 2। তো এখানেও তোমাকে যদি আমি বলি যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য নাম্বার অফ ক্লক সাইকেল আলাদা, তাহলে পুরো প্রোগ্রামের জন্য এভারেজ ক্লক সাইকেল কত লাগবে? এটা কি এই সবগুলো নাম্বারের এভারেজ হবে না, বলো? জি ম্যাম। তো এখানে এটাই বলা আছে যে তোমার হচ্ছে ওয়েটেড এভারেজ সিপিআই হচ্ছে তোমার টোটাল ক্লক সাইকেল একটা প্রোগ্রাম ডিভাইডেড বাই নাম্বার অফ ইনস্ট্রাকশন। তো ওই যে তোমার আমি বললাম যে আমরা হচ্ছে ধর টোটাল ক্লক সাইকেল মানে কি তোমার পুরো প্রোগ্রামে কতগুলো ক্লক সাইকেল ব্যবহার করা হয়েছে। এখন পুরো প্রোগ্রামে কতগুলো ক্লক সাইকেল, লেটস সে 20টা ক্লক সাইকেল ব্যবহার করেছি। এখন আমি তোমাকে বললাম যে আমার 20টা ক্লক সাইকেল পুরো প্রোগ্রামে ব্যবহার করা হয়েছে, আর আমার প্রোগ্রামে 10টা ইনস্ট্রাকশন ছিল। তার মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য কতগুলো ক্লক সাইকেল অন এভারেজ প্রয়োজন হতে পারে? 20 ÷ 10, তাই না? এভারেজে দুইটা। বাট সবসময় কিন্তু সবার এভারেজে দুইটা নাও লাগতে পারে, একজনের হয়তো 4টা লাগলো, একজনের একটা লাগলো। বাট এভারেজটা কি? 20 ÷ 10, উইচ ইজ ইকুয়াল টু 2। তো এটাকে বলা হয় হচ্ছে ওয়েটেড এভারেজ ক্লক পালস ইনপুট, ক্লক পার ইনস্ট্রাকশন। বোঝা গেছে? জি ম্যাম। তো এখানে হচ্ছে একটা এক্সাম্পল প্রবলেম দেওয়া আছে। দেখো এখানে বলা আছে যে তোমার কম্পিউটার এ তে সিপিআই হচ্ছে 2টা এবং কম্পিউটার বি তে সিপিআই হচ্ছে 1.2। তার মানে কম্পিউটার এ তে প্রত্যেকটা ইনস্ট্রাকশন, যে কোনো ইনস্ট্রাকশন হোক না কেন, ওটা এক্সিকিউট করতে 2টো ক্লক পালস লাগে। আর কম্পিউটার বি তে যে কোনো ইনস্ট্রাকশন হোক না কেন, ওটা এক্সিকিউট করতে 1.2 ক্লক পালস লাগে। এখন দেখো তো এখানে ফ্র্যাকশন আসলো কেন 1.2? তোমার 2 3ও তো আসতে পারতো, তাই না? বাট এখানে আসলে এভারেজ ভ্যালুটা রাখছে, এভারেজ ভ্যালুটা রাখার জন্য এখানে ফ্র্যাকশনে আসছে। এখন দেখ বলতো, সিপিআই একজনের 2 আর আরেকজনের হচ্ছে 1.2, কোন কম্পিউটারটা বেটার হতে পারে? কম্পিউটার বি। ম্যাম, সিপিআই 1.2টাই বেটার হতে পারে। এক্স্যাক্টলি। ধরো একই কাজ করতে একজনের দুইটা ট্রিগার লাগতেছে, ভার্সেস একই কাজ করতে একজনের 1.2, মানে ধরো একের কাছাকাছি একটা ট্রিগারই লাগতেছে। তার মানে বিটা আমরা ধরতে পারছি হয়তো বেটার হতে পারে। কিন্তু এখানে আরেকটা প্যাচাল দিচ্ছে, এখন বলছে কি যে আচ্ছা, একটা ক্লক পালসে হয়তো হবে তোমার কাজটা সম্পন্ন, কিন্তু একটা ক্লক পালসের সময়টা অনেক বড়, 500 পিকোসেকেন্ড। কিন্তু কম্পিউটার এতে কিন্তু 2টা ক্লক পালস, ওর কিন্তু প্রত্যেকটা ক্লক পালসের জন্য মাত্র 250 পিকোসেকেন্ড লাগে। তাহলে তোমার মানে দুটো ক্লক পালসের জন্য যদি তোমার একটা ক্লক পালসের জন্য 250 পিকোসেকেন্ড লাগে, তাহলে দুটো ক্লক পালসের জন্য কি লাগবে? 2 × 250, তাই না বলো? তার মানে 500 পিকোসেকেন্ড। তার মানে দিন শেষে দেখো এর সাইকেল টাইম আর এর সাইকেল টাইম দুটাই কিন্তু সেম হয়ে গেল, তাই না বলো? 2 × 250 কি 500 হয়? না হয় না, মনে হয়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো তাহলে দেখো দুটো দুটো কম্পিউটারের যদি ক্লক সাইকেল টাইম সেম হয়, তাহলে হয়তো ওদের পারফরমেন্স কাছাকাছি, তাই না বলো? আমি কিন্তু নেসেসারিলি বলতে পারি না যে বি হচ্ছে বেটার। বোঝা গেল? ম্যাম এখানে তো এটা বেশি বেটার মনে হচ্ছে, কারণ 500, আর এখানে 500 × 1.2 মানে 600। তার মানে এখানে তো দ্বিতীয়টার ক্ষেত্রে সময়টা বেশি প্রথমটার থেকে 100 পিকো সেকেন্ড। আচ্ছা, সো এখন এখানে হচ্ছে তোমার বলে মানে একটু চিন্তা করে দেখো, ধরো আমি তোমাকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই যে লেটস সে তোমার একটা কাজ আছে, একটা একটা আহ যে কোনো একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটা রান করতে তোমার লেটস সে 10টা ইনস্ট্রাকশন আছে একটা প্রোগ্রামে, ঠিক আছে? এখন তার মানে হচ্ছে কম্পিউটার এ তেও কি 10টা ইনস্ট্রাকশন রান করতে হবে না? দেন বি তেও হচ্ছে 10টা ইনস্ট্রাকশন রান করতে হবে। এখন এতে বলেছে কি যে তোমার সিপিআই মানে হচ্ছে সিপিআই হচ্ছে এতে 2টা। তার মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে তার 2টো ক্লক পালস লাগে।
তাহলে তার 10টা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে টোটাল কয়টা ক্লক পালস লাগবে? 20টা। 10 ইন্টু 2, তাই না, ইকুয়াল টু 20টা। সো 20টা ক্লক পালস লাগলো। আর তোমার কম্পিউটার যে আহ, এটা বারবার আসতেছে কেন? আচ্ছা, আর তোমার কম্পিউটার বি, ওর হচ্ছে সিপিআই 1.2, মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে ওর 1.2 সংখ্যক ক্লক পালস প্রয়োজন। তাহলে একই কাজ মানে 10টা ইনস্ট্রাকশন যদি আমি কম্পিউটার বি তে এক্সিকিউট করতে চাই, তাহলে তোমার কতগুলা ক্লক পালস টোটাল লাগবে? 10 ইন্টু 1.2 না, জি ম্যাম। which is equal to 12। এখন তোমার আমাকে বলেছে কি যে তোমার কম্পিউটার এর হচ্ছে প্রত্যেকটা ক্লক পালস, আচ্ছা এটা একটু উঠাই দিই, বলেছে কি কম্পিউটার এর প্রত্যেকটা ক্লক পালস হচ্ছে 250 পিকোসেকেন্ড। তাহলে 20টা ক্লক পালস কে রান করতে আমার সিপিইউ টাইম কত হবে? 20 ইন্টু 250, তাই না বলো, which is equal to জি 5। ম্যাম। আর এখন এখানে দেখো, এখানে কিন্তু নাম্বার অফ ক্লক পালস কম, কিন্তু প্রত্যেকটা ক্লক পালস হচ্ছে 500 পিকোসেকেন্ডের। তাহলে এখানে সিপিইউ টাইম কত হবে? 12 ইন্টু 500, তাই না বলো, which is equal to 6000। আচ্ছা, সো তোমার এখন হচ্ছে আমি 10টা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার এটা বেটার হচ্ছে। বাট ধরো 10টা ইনস্ট্রাকশন না হয় যদি একটা হতো, তাহলে হয়তো কেসটা আলাদা হতো। তো দেখো তোমার এই যে তুমি একটু আগে যে বলেছিলা যে হ্যাঁ কম্পিউটার এটা বেটার লাগছে, হ্যাঁ কম্পিউটার এটা এই সেন্সে বেটার হয় যে দেখো এখানে দুটো ক্লক সিপিআই, এভারেজে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে দুটো ক্লক পালস প্রয়োজন হলেও তোমার কম্পিউটার এটা বিট যে বেটার পারফর্ম করতেছে। কিন্তু দেখো আমরা যখন ইনিশিয়ালি তোমাকে প্রশ্ন করেছিলাম যে কোন কম্পিউটারটা বেটার হবে, তোমরা অনেকে বলেছিলে কম্পিউটার বি, কারণ আসলেই দেখতে মনে হচ্ছে যে আচ্ছা যেহেতু একটা ক্লক পালস প্রয়োজন হয়, হয়তো এটাই বেটার হবে। তো এখানে তোমার এটা বুঝতে পারছিস তোমার সিপিআই জিনিসটা কি? সিপিআই হচ্ছে অন এভারেজ একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে কতগুলো সাইকেল প্রয়োজন হয়। সো এখানে দেখো তোমার এই যে এখানে হচ্ছে জাস্ট কি করছে, আমি হচ্ছে নাম্বার অফ ইনস্ট্রাকশন ম্যাম দিয়েছি এই হচ্ছে। কম্পিউটার এতে হুম, কম্পিউটার এতে কি? কম্পিউটার এতে এই গুণ 2, ম্যাম এটা একটু কাইন্ডলি বুঝান। আচ্ছা, গুণ 2, তাই না? দেখো তোমাকে সিপিআই জি মানে হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে কতগুলো ক্লক পালস প্রয়োজন। সিপিআই ফুল ফর্ম হচ্ছে ক্লক পার ইনস্ট্রাকশন। তাহলে তোমার যদি 10টা ইনস্ট্রাকশন থাকে, তাহলে তোমার এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে 2টা পালস প্রয়োজন হয়, তাহলে পুরো 10টা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে কতগুলো পালস প্রয়োজন হবে বলো তো? 20টা ম্যাম। 20টা, তাই না? এখানে ওটা থেকে আসছে 10 ইন্টু 2। এখন ধরতে পারছো? ও আচ্ছা। জি ম্যাম। ওকে। সো এখানে না আমি তোমাকে যে এক্সাম্পল দিলাম ওখানে হচ্ছে আমি তোমাকে বলেছি একটা প্রোগ্রাম আছে যেখানে হচ্ছে ইনস্ট্রাকশন সংখ্যা আছে 10টা। এখানে 10টা না করে জাস্ট ইনস্ট্রাকশন সংখ্যার নাম্বারটা আই হিসাবে রেখে দিয়েছি। দেওয়ার পর কি করছে, জাস্ট আমি যে কাজটা করেছি না ওটাই করছে, জাস্ট রেশিওটা বের করছে। দেখো আমার একটা আসছে হচ্ছে একটা আসছে 6000, আর একটা আসছে 5000। তার মানে বেটার কোনটা বলো তো? 5000 ম্যাম। 5000 ম্যাম। 5000, তাই না? কারণ 5000টা কি তোমার এতে হচ্ছে সিপিইউ টাইম। তোমার মনে আছে না সিপিইউ হচ্ছে কতক্ষণ কাজ করে? যতক্ষণ কম্পিউটারটা অ্যাক্টিভ থাকবে। কম্পিউটারটা অ্যাক্টিভ থাকে কতক্ষণ? যতক্ষণ ক্লক পালসটা চলতেছে। সো আমার বের করা লাগবে যে ক্লক পালসটা কতক্ষণ চলতেছে। তার মানে দেখো সিপিইউ টাইমটা হচ্ছে কম্পিউটার এর জন্য 5000 আর কম্পিউটার বির জন্য 6000। তার মানে কম্পিউটার এ বেটার পারফর্ম করতেছে। তো এই এক্সাম্পলটা এখানে দেওয়া আছে। সো এখন হচ্ছে নেক্সট হচ্ছে তোমার আম, এই জিনিসটা তোমাকে একটু আগে যেটা বললাম যে ধরো প্রত্যেকটা কম্পিউটারে মানে কিছু অপারেশন যদি থাকে, এই অপারেশনের নাম্বার অফ ক্লক সাইকেল আলাদা হতে পারে। যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কথা মনে আছে তাই না আমাদের সবার? লেটস সে অ্যাডিশন, সাবট্রাকশন, এবং হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যদি আমি কনস্ট্যান্ট ভ্যালু ডিরেক্টলি রেজিস্টারে অ্যাড করি তখন আমি অ্যাডিশন ইন্টারমিডিয়েট এরকম একটা কাজ করতে পারি।
আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কি ডিরেক্টলি অ্যাডিশন সাবট্রাকশনের জন্য এই কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড করা যায় বলো তো? যায় না, তাই না? মনে আছে যে আমি বলেছিলাম জাস্ট যায় না ম্যাম। অ্যান্ড এবং অর এর জন্য খালি হয়, তাই না বলো? ইয়েস ম্যাম। অ্যান্ড ইন্টারমিডিয়েট, অর ইন্টারমিডিয়েট এভাবে দিই। তো ধরো আমার একটা হাইপোথেটিক্যাল কম্পিউটার আছে, বানানো হলো। ওই কম্পিউটার বললো কি যে না, তোমরা এই ফিচারটা দাওনি, কিন্তু আমি দিব অ্যাডিশন ইন্টারমিডিয়েট, তোমার অ্যাডিশন ডিরেক্টলি করা যায়। তাহলে আমার এরকম একটা তোমার হচ্ছে একটা প্রোগ্রাম আছে যেখানে হচ্ছে তিন ধরনের ইনস্ট্রাকশন আছে: অ্যাডিশন, সাবট্রাকশন এবং হচ্ছে তোমার অ্যাডিশন ইন্টারমিডিয়েট। এখন হচ্ছে তোমার প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য ক্লক সাইকেল হচ্ছে আলাদা, নাম্বার অফ ক্লক পাস আলাদা। ধরো অ্যাডিশনের জন্য একটা প্রয়োজন, সাবট্রাকশনের জন্য দুটো, এবং অ্যাডিশন ইন্টারমিডিয়েটের জন্য তিনটা। তাহলে তারপর হচ্ছে তোমার হচ্ছে আহ এখানে কি হয়েছিল আমি বললাম। ওকে, আমার মনে পড়ছে। আচ্ছা, সো তোমার হচ্ছে এখানে লেখা আছে না আইসি এবং আইসি। আইসি মানে হচ্ছে তোমার তোমার ইন্টিগ্রেটেড সার্কিট। হ্যাঁ, তোমার এটা হচ্ছে একটা চিপ আছে, দু ধরনের চিপ আছে। যে দুটো চিপ হচ্ছে এই একই কাজ তোমার আলাদা ভাবে করবে। এখন হচ্ছে তোমার একটা ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে এই অ্যাডিশন করার জন্য তোমার হচ্ছে টোটাল হচ্ছে তোমার দুটো দুটো হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট প্রয়োজন। আর সাবট্রাকশন করার জন্য একটা, আর অ্যাডিশন করার জন্য দুইটা। আর আরেকটা সিকোয়েন্স টু, আরেকটা ইন্টিগ্রেটেড সার্কিট আছে যেখানে অ্যাডিশন করার জন্য চারটা প্রয়োজন, সাবট্রাকশনের জন্য একটা এবং অ্যাডিশন ইন্টারমিডিয়েটের জন্য একটা। তো এখন তুমি যদি চাচ্ছ যে তোমার প্রথম সার্কিটটা, প্রথম ইন্টিগ্রেটেড সার্কিটটা, এটা সিপিআই কত হবে, এটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি কি করব? তোমার অ্যাডিশন করার জন্য কতগুলো ক্লক পালস, কতগুলো ইনস্ট্রাকশন আছে, এবং হচ্ছে এটাতে প্রত্যেকটার জন্য কতগুলো ক্লক পালস লাগবে, এটার মাল্টিপ্লিকেশন। লেটস সে জাস্ট আইসি, প্রথম আইসিটা, আইসি ইন সিকোয়েন্স ওয়ান। এখানে দেখো অ্যাডিশন করার জন্য হচ্ছে দুটো ক্লক পালস প্রয়োজন। আর হচ্ছে তোমার এখানে তোমার ইনস্ট্রাকশন কয়টা আছে? একটা। সো টোটাল কত হবে? 2 × 1, প্লাস তোমার সাবট্রাকশন করার জন্য তোমার ক্লক পালস প্রয়োজন একটা, ইনস্ট্রাকশন দুটো। তো 1 × 2, প্লাস তোমার হচ্ছে ধরো সিকোয়েন্স ওয়ানের জন্য তোমার অ্যাডিশন আই, এই ফাংশনটা করতে দুটো ক্লক পালস প্রয়োজন, ইনস্ট্রাকশন তিনটা। সো 2 × 3। তাহলে তোমার টোটাল নাম্বার অফ ক্লক সাইকেলস হলো 10টা। তোমার টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন কয়টা ছিল? 3। আচ্ছা, টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন, আচ্ছা বুঝতে পারছি। ওকে ওকে, সরি, আমি হচ্ছে একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। আমি ইচ্ছে তোমাকে একটু একটু এক্সাম্পল দিয়ে বলি, তাহলে একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, ধরো ধরো তোমার হচ্ছে একটা আইসি আছে ইন্টিগ্রেটেড, যেটার নাম দিলাম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট ওয়ান। আরেকটা আইসি আছে যেটার নাম দিলাম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট টু। এখন হচ্ছে আমার হচ্ছে একটা ফাংশন আছে, যে ফাংশনটার মধ্যে অ্যাডিশন করা হয়, সাবট্রাকশন করা হয়, এবং হচ্ছে তোমার হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন এবং হচ্ছে অ্যাডিশন ইন্টারমিডিয়েট, এটা করা হয়। এখন তোমার হচ্ছে আমাকে যেটা হচ্ছে তোমার জিনিসটা হচ্ছে যে তোমার এটা একটা ইন্টিগ্রেটেড সার্কিট, এটা একটা ইন্টিগ্রেটেড সার্কিট। তোমার আইসি এটা একটা প্রসেসরের মতো, তাই না? সো এক একটা প্রসেসরে তোমাদের মনে আছে কিনা, আমি তোমাকে বলেছিলাম না যে তোমার অ্যাসেম্বলি, তোমাদের হচ্ছে যে কোনো সি প্রোগ্রাম যেটা, ওটা হচ্ছে অ্যাসেম্বলি কোডটা আলাদা হয় প্রত্যেকটা প্রসেসরের উপর বেসিস করে। তো তোমার ধরো এই প্রোগ্রামে অ্যাসেম্বলি কোড, এই প্রোগ্রামে অ্যাসেম্বলি কোড, এই দুটো হয়তো আলাদা। এখন আমাকে বলেছে কি যে তিন ধরনের অপারেশন আছে: অ্যাডিশন, সাবট্রাকশন এবং হচ্ছে অ্যাডিশন ইন্টারমিডিয়েট।
এখন আমাকে বলেছে কি যে তোমার মনে আছে কিনা যে ধর নর্মাল সি প্রোগ্রাম করলাম, কিন্তু যে কোনো সি প্রোগ্রামের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা, এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ভার্সনটা এটা হচ্ছে তোমার আইসি অনুযায়ী আলাদা হতে পারে। আচ্ছা, আমার কথা কি মানে প্রবলেম হচ্ছে, মানে কোথাও কোনো পার্ট কি রিপিট করব, যেটা মানে ইন্টারনেট প্রবলেম হয়তো হতে পারে, কোনো পার্ট আছে যেটা তোমার মানে মিসিং হয়েছে, কোনো পার্ট থেকে কি রিপিট করব? না ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো যে লিখেছো যদি প্রবলেম হয় তুমি রেকর্ডটা আবার একটু কষ্ট করে দেখে নিও। তো তোমাদের মনে আছে কিনা যে তোমার ধরো যে কোনো সি প্রোগ্রাম লিখলাম, ওটা প্রসেসর ওয়াইজ তার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ভার্সনটা আলাদা হবে। তো আমাকে বললো কি যে আইসি 1 এটা একটা প্রসেসর এবং আইসি 2 এটা একটা আলাদা প্রসেস। এখন আমাকে বলা হয়েছে যে আইসি 1-এ অ্যাডিশন অপারেশনটা করতে তোমার দুটো ইনস্ট্রাকশন লাগে, মানে দুইটা লাইনেই তোমার অ্যাডিশন অপারেশন হয়ে যায়। আর তোমার হচ্ছে সাবট্রাকশন করতে একটা লাইন প্রয়োজন হয়, মানে একটা লাইনে তোমার ইনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে যায়। আর তোমার অ্যাডিশন এই যে আরেকটা ফাংশন আছে, এটা করতে তোমার 3টা লাইনে এই অপারেশনটা কমপ্লিট হয়। আর আইসি 2 এটা হচ্ছে একটা আলাদা প্রসেসর। এই প্রসেসরে তোমার বলা আছে যে অ্যাডিশনটা করতে 4টা ইনস্ট্রাকশন প্রয়োজন হয়। হয়তো সে 4টা ভাগে ভাগে করে, হয়তো তার অ্যাডারটা ছোট 2 বিটে, এরকম অনেক আলাদা ফাংশন থাকতে পারে। তো ওর ওই 4টা ইনস্ট্রাকশন প্রয়োজন হয় অ্যাডিশন অপারেশন করতে, সাবট্রাকশন করতে একটা প্রয়োজন হয়, অ্যাডিশন ইন্টারমিডিয়েট করতে একটা প্রয়োজন হয়। তার মানে এখানে তুমি চেঞ্জটাকে এটা বুঝতে পারছো যে তোমার দুটো প্রসেসর আছে এবং দুটো প্রসেসরেরই একই ফাংশন করতে নাম্বার অফ ইনস্ট্রাকশন আলাদা। এখন কেন আলাদা, এই প্রশ্নটার উত্তর হচ্ছে যে হার্ডওয়্যারটা ডিজাইন করেছে। তোমার কি আমরা একটা যে কোনো কোড যে লিখি ওটা একটা বাইনারিতে কনভার্ট করা হয় না, তারপর তো এক্সিকিউট করা হয়। এখন যে এই প্রসেসরটা ডিজাইন করেছে সে ওভাবে ডিজাইন করেছে যে আচ্ছা তুমি অ্যাডিশন করতে তোমার 2টা লাইন অফ কোড লাগবে, আর সাবট্রাকশন করতে 4 লাইন অফ মেশিন কোড লাগবে। এইটা তোমার একটা হার্ডওয়্যার আর্কিটেকচার এর উপর ডিপেন্ড করতেছে। সো এটাতে তোমার হাত নেই, জাস্ট তোমাকে স্পেসিফাই করে দেওয়া আছে যে তোমার আইসি 1-এ অ্যাডিশন করতে দুটো ইনস্ট্রাকশন লাগে এবং আইসি 2-তে তোমার একই অ্যাডিশন অপারেশন করতে 4টা ইনস্ট্রাকশন প্রয়োজন হয়। বোঝা গেছে? আচ্ছা, এখানে কার কোনো প্রশ্ন আছে একটুকে? না ম্যাম। ওকে। সো এখন তোমাকে বলেছে কি যে তোমার অ্যাডিশন, তোমার এই যে আমার যে অপারেশনস গুলো আছে অ্যাডিশন সাবট্রাকশন এবং অ্যাডিশন ইন্টারমিডিয়েট, এদের এক্সিকিউট করতে ক্লক পালস সংখ্যা হচ্ছে 1, 2 and 3। তোমার অ্যাডিশন করতে তোমার একটা ক্লক পালস লাগে, সাবট্রাকশনের জন্য দুটো ক্লক পালস এবং অ্যাডিশন ইন্টারমিডিয়েটের জন্য 3টা ক্লক পালস অন এভারেজ প্রয়োজন হয়। তাহলে তোমার আইসি 1-এ অ্যাডিশন করতে তোমার টোটাল ক্লক পালস কত লাগবে? 2 ইন্টু অ্যাডিশনের প্রত্যেকটার জন্য অন এভারেজ কয়টা লাগে, তাই না? 2 × 1 which is equal to 2, রাইট? আর সাবট্রাকশন করতে বলা আছে যে সাবট্রাকশনে অন এভারেজ প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য দুটো ক্লক পালস লাগে। তোমার আইসি 1-এ টোটাল একটা ইনস্ট্রাকশন দিয়েই তোমার এই সাবট্রাকশন অপারেশনটা করা যায়। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ক্লক পালস কত হবে? 1 × 2 which is equal to 2, তাই না? এন্ড ফাইনালি দেখো অ্যাডিশন ইন্টারমিডিয়েট অপারেশনে বলেছে কি যে অন এভারেজ প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য 3টা ক্লক পালস লাগে। ইন্টিগ্রেটেড সার্কিট নাম্বার 1 এই প্রসেসরে তোমার এই অপারেশনটা করতেই 3টা ইনস্ট্রাকশন লাগে এবং বলা আছে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য অন এভারেজে 3টা ক্লক পালস লাগে। তাহলে এখানে টোটাল কয়টা ক্লক পালস লাগবে? 3 × 3 which is equal to 9, তাই না? বলো, বোঝা গেল? জি ম্যাম। এখানে টোটাল ক্লক পালস কয়টা লাগবে? 9, 10, 11, 12, 13। তার মানে টোটাল কয়টা ক্লক পালস লাগে এখানে? 13টা। আচ্ছা, তো আমি এখানে কোনো টেবিলে কি কোনো ভুল ভ্যালু দিচ্ছি? 213, 21, ওকে সরি মাই ব্যাড, এটা 212 হবে। তো 2126 হয়, তো এটা হবে হচ্ছে 10। আমি হচ্ছে টেবিলে ভ্যালুটা তুলতে ভুল করছি। তো এটা হচ্ছে 3,
3 এর বদলে 2 লিখেছি, সো 2 ইন্টু 3 which is equal to 6, সো টোটাল নাম্বার অফ ক্লক সাইকেল এখানে লাগবে হচ্ছে 10টা। এখন বলো তো এখানে নাম্বার অফ ইনস্ট্রাকশন কয়টা ছিল? অ্যাডিশনের জন্য 2টা, সাবট্রাকশনের জন্য একটা, আবার অ্যাডিশন ইন্টারমিডিয়েটের জন্য 2টো। তার মানে টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন কয়টা? 5টা, তাই না বলো? হ্যাঁ, ভেরি গুড। সো তার মানে অন এভারেজ প্রত্যেকটার জন্য কতগুলো লাগবে ক্লক সাইকেল? 10 ডিভাইডেড বাই 5 which is equal to 2। তার মানে এটা এভারেজ সিপিআই হচ্ছে 2। বোঝা গেল? জি ম্যাম। ওকে। সো এখানে হচ্ছে আর যেটা কনফিউশন লাগতে পারে সেটা হচ্ছে যে তোমার এই অ্যাডিশন, সাবট্রাকশন, অ্যাডিশন, ইন্টারমিডিয়েট, এটা তো এরকমও হতে পারতো যে এটা তো ইনস্ট্রাকশন নাম্বার, এটা তো নাম্বার অফ ইনস্ট্রাকশন, বাট এখানে তোমার যেটা বলা আছে সেটা হচ্ছে তোমাকে এস্টিমেটেড আইডিয়া দিচ্ছে যে আমি জানি না অ্যাডিশন, সাবট্রাকশন এগুলো করতে কতগুলো ইনস্ট্রাকশন লাগবে, বাট আমি জানি অন এভারেজ এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে একটা ক্লক পালস লাগবে, সাবট্রাকশন এক্সিকিউট করতে 2টা ক্লক পালস লাগবে। দেন আমি আইসি নাম্বার 1 অথবা আইসি নাম্বার 2 দুটো প্রসেসরে দেখেছি যে অ্যাডিশন করতে টোটাল কয়টা ইনস্ট্রাকশন লাগবে। সো এখানে আইসি মানে হচ্ছে টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট। বোঝা গেল? তো এখানে সিকোয়েন্স 1 সিকোয়েন্স 2 এর এভারেজ সিপিআইটা এভাবে বের করেছে। তো এটা হচ্ছে আমাদের সিপিআই এর জন্য এতটুকু যথেষ্ট। তো সিপিআই এর পর আমাদের আরেকটা কনসেপ্ট বাকি আছে যেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, যেটাকে বলা হচ্ছে পাওয়ার ট্রেন্ড। পাওয়ার ট্রেন্ডের গ্রাফটা দেখার আগে আমি হচ্ছে তোমাদের কিছু টার্মিনোলজি শিখাই দিই। প্রথম কথা হচ্ছে পাওয়ার ট্রেন্ডে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে তোমার পাওয়ার ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি লোড ইনটু ভোল্টেজ হোল স্কোয়ার ইনটু ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? সো আচ্ছা, তোমাদের কি মনে আছে আমরা যখন ফিজিক্সে অথবা কোথাও যদি কোনো সার্কিটের ডেফিনেশন পড়তাম, ধরো নিউটনের ল পড়তাম, লেটস সে আমি যদি নিউটনের একটা ল বলতাম এফ ইকুয়াল টু এম এ, তখন তোমার তোমার মনে আছে না আমরা কি বলতাম? যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন, এরকম ছিল না? আর এখানে ম্যাস কনস্ট্যান্ট ছিল। তো এই ফর্মুলার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো তো, তোমাকে কি বলা আছে? পাওয়ার ইকুয়াল টু ক্যাপাসিটি লোড ইনটু ভোল্টেজ স্কোয়ার ইনটু ফ্রিকোয়েন্সি। তার মানে হয়তো পাওয়ারটা ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল না, আর ভোল্টেজ স্কোয়ারের সাথে জি হচ্ছে ম্যাম। স্কোয়ারে প্রপোর্শনাল। মানে ভোল্টেজ যদি আমি তোমার পাওয়ার যদি দ্বিগুণ বাড়ানো হয় তাহলে ভোল্টেজ বাড়বে 4 গুণ। পাওয়ার যদি 3 গুণ বাড়ানো হয় তার মানে ভোল্টেজ বাড়বে হচ্ছে 9 গুণ, কারণ কি 3² = 9। সো এই ফর্মুলাটা দেখে আমরা একটা জিনিস তোমার আবিষ্কার করার চেষ্টা করবো। এখন মনে আছে কিনা এফ ফোর্স ইকুয়াল টু এম এ, নিউটনের যে লটা ছিল না ওখানে কি ছিল? ফোর্স ইজ প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন। বাট এখানে একটা কনস্ট্যান্ট টার্ম ছিল না, ম্যাস। ম্যাস কি কখনো চেঞ্জ হতো? না, ফোর্স ইকুয়াল টু ম্যাস না। ইন্টু অ্যাক্সেলারেশন, সো ম্যাস তো কখনো চেঞ্জ হয় না। সো তার মানে যে কোনো ফর্মুলাতে যখন আমি প্রপোর্শন এই জিনিসটা দ্বারা করাতে চাই একটা টার্ম তো কনস্ট্যান্ট থাকা লাগে, তাই না বলো? তো এখানে কোনটা কনস্ট্যান্ট হইতে পারে, কোনো কি আইডিয়া আছে যে আচ্ছা এই জিনিসটা কনস্ট্যান্ট হতে পারে? লোড ম্যাম। লোড হ্যাঁ, ম্যাম হতে পারে। ক্যাপাসিটি লোডটা হতে পারে। ক্যাপাসিটি লোডটা হতে পারে, ভেরি গুড। তো যদি তোমরা নাও বুঝতে পারো সমস্যা নেই, বাট আমি হচ্ছে তোমাদের মানে এটা না তোমার নিউটনের লটার সাথে কানেক্ট করলে জিনিসগুলো একটু ইজি লাগবে। তো প্রথম কথা হচ্ছে এখানে পাওয়ার বলতে বোঝায় যে আমাদের যে প্রসেসরের পাওয়ার। তোমার একটা প্রসেসরের পাওয়ার, পাওয়ার মানে কি সে কতগুলো কাজ করতে পারে, তাই না বলো? এখন প্রসেসর মানে তোমার যে ফিজিক্সে মনে আছে কিনা, পাওয়ার মানে কি দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন আ গিভেন টাইম। তো পাওয়ার, তোমার সিপিইউর পাওয়ারও সেম, তোমার হচ্ছে কতগুলো কাজ করতে পারে। এখন বলো তো পাওয়ার যখন মেজার করতে চাই তখন না আমার কাছে অনেকগুলো ফ্যাক্টর থাকে না, মানে ধরো তুমি একটা অনেক ভালো কম্পিউটার বানালা কিন্তু কম্পিউটারটা না বুঝছো 2 মিনিট পর পর ওভারহিট হয়ে যায়। তো আমরা সচরাচর কম্পিউটার যখন ওভারহিট হয়ে যায় তখন কি করি? কম্পিউটারকে ব্রেক দেই না, রেস্ট দেই, যেন কম্পিউটারটা ঠান্ডা হয়। না হলে কি হবে, বারবার ওভারহিট হইতে হইতে তো কম্পিউটার শর্ট সার্কিট হবে, তাই না বলো? তো ধরো যে কোনো জায়গায় যখন জি ম্যাম। পাওয়ার পাওয়ার ইউটিলাইজ করা হয় এটার বাই প্রোডাক্টে হিট প্রডিউস হয়, এটা তো আমরা বুঝতে পারি, তাই না বলো?
জি ম্যাম। সো পাওয়ার ট্রেন্ডটা না, জি এটা ম্যাম। আমরা ডিল করব যে একটা কম্পিউটারে কত পাওয়ার বাড়ানো যায়, যেভাবে বাড়ানোর জন্য আমার কম্পিউটারটা ওভারহিট হবে না। কারণ আমার টার্গেট হচ্ছে যে আমার কম্পিউটারে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বাড়ানো। আমাদের একটা কম্পিউটার আর্কিটেক্ট হিসেবে আমাদের মূল দায়িত্ব কিন্তু কম্পিউটারটাকে এফিসিয়েন্টলি ডিজাইন করা। এখন যদি আমি চাই যে কম্পিউটারটাকে এফিসিয়েন্টলি ডিজাইন করা, তার মানে কম্পিউটারটা পাওয়ার বাড়ানো অথবা প্রসেসিং স্পিড বাড়াতে হবে। এখন আমার প্রসেসিং স্পিডটা যে বাড়াবো, ওটা তো অবশ্যই একটা লিমিট আছে। কারণ প্রত্যেকবার পাওয়ার বাড়ানোর সময় কম্পিউটার তো বেশি কাজ করলে বাই প্রোডাক্টে হিট প্রডিউস করবে। এখন হিট যে প্রডিউস করবে, হিটটা প্রডিউস করার তো একটা লিমিট থাকতে দিতে হবে, না হলে তো আমার কম্পিউটার শর্ট সার্কিট করবে। তার মানে এখানে একটা ট্রেন্ড আছে, তাই না? আমার একটা লিমিট আছে কতটুকু পাওয়ার আমি একটা কম্পিউটার বাড়াতে পারবো। তো এটা বাড়ানোর জন্য আমি হচ্ছে এই ফর্মুলাটা ব্যবহার করি, যেটা ইকুয়াল টু ক্যাপাসিটিভ লোড ইন্টু ভোল্টেজ স্কোয়ার ইন্টু ফ্রিকোয়েন্সি। এখন এই যে ফর্মুলাটা আছে না, এটার প্রত্যেকটা টার্ম আমরা দেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে প্রথম টার্মটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড। তো ক্যাপাসিটিভ লোড মানে হচ্ছে যে একটা সিস্টেমে তোমার কতটুকু ক্যাপাসিটেন্স অথবা কতগুলো ক্যাপাসিটর ব্যবহার করা আছে। তো তোমার হচ্ছে আমরা হচ্ছে তোমার ফিজিক্সে, তোমাদের মনে আছে কিনা যে তোমার একটা সার্কিট ক্যাপাসিটর হচ্ছে এমন একটা ডিভাইস থাকে যেটাতে হচ্ছে তোমার চার্জ স্টোর থাকে, তাই না? তোমার ক্যাপাসিটর ইন আ সার্কিট, ধরো তোমাকে একটা এক্সাম্পল দেখালাম যে ধরো এরকম একটা যদি সার্কিট থাকে, তখন হচ্ছে আমরা এই সার্কিটে একটা ক্যাপাসিটর ব্যবহার করি। এবং ক্যাপাসিটরের কাজটা কি হয়? তোমার চার্জকে স্টোর করা, তাই না? তো তোমার যে কোনো কম্পিউটারের ক্ষেত্রে তোমার তোমার কম্পিউটার তো দিন শেষে কিসে চলে? পাওয়ারে চলে, তাই না? পাওয়ারটা কিসের মাধ্যমে আসে? ইলেকট্রিসিটি না? তো তোমার প্রত্যেকটা কম্পিউটারে একটা ইলেকট্রিক্যাল সার্কিট জি আছে, ম্যাম। বলো। এখন ইলেকট্রিক্যাল সার্কিট যদি থাকে, তার মানে ওই সার্কিটে কি ক্যাপাসিটর, রেজিস্টার ওগুলো আছে না? তো এখানে বলা আছে যে জি তোমার ম্যাম। তোমার কতগুলো ক্যাপাসিটেন্স আছে অথবা তোমার ক্যাপাসিটর ক্যাপাসিটর ক্যাপাবিলিটি কত বেশি আছে একটা সার্কিটে ওই কম্পিউটারের জন্য, সেটা হচ্ছে তার ক্যাপাসিটর লোড। এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো, তুমি ধরো আমরা ডিএলডি কোর্স অথবা আগে যা কোর্স করেছি, আমরা অনেক সময় অ্যাডার অথবা এরকম কোনো সার্কিট ডিজাইন করি। এখন যে কোনো সার্কিট যদি তুমি ডিজাইন করো, ওটাতে ধরো তোমার যদি অ্যান্ড গেট দুটো ব্যবহার করা লাগে, তুমি তো অ্যান্ড গেট দুটোই ব্যবহার করবা, তাই না? তুমি অ্যান্ড গেটের যদি দুটো প্রয়োজন হয়, ওটা কোনোভাবে এফিশিয়েন্টলি একটা গেটে আনতে পারবা না, তাই না? বলো। সিমিলারলি একটা সার্কিট, ধরো তোমার একটা কাজ করার জন্য একটা কম্পিউটার সার্কিট প্রয়োজন হয়, এখন সার্কিটটা ডিজাইন করার জন্য যদি একটা ক্যাপাসিটর প্রয়োজন হয়, তুমি কি কোনোভাবে এই ক্যাপাসিটরকে ডিলিট করে দিতে পারবা? ডিলিট করলে তো কাজ করবে না, বলো, তাই না? বলো। ধরো আমরা যদি অ্যাডার সার্কিটে যাই, অ্যাডার সার্কিট, এখন অ্যাডার সার্কিটটা করার জন্য আমার হচ্ছে এ বি দুটো ইনপুট লাগে, যেটা হচ্ছে একটা XOR এ দেওয়া যায়, এবং তোমার হচ্ছে একটা ক্যারি ভ্যালু লাগে যেটা আরেকটা XOR এ যায়। এখন বলো তো, সামহাও আমি কি এই XOR গেটটাকে যদি আমি ডিলিট করে দেই, তাহলে কি আমার সার্কিটটা আর চলবে? চলবে না। চলবে না, তাই না? বলো। তার মানে কম্পিউটারের ক্ষেত্রেও তুমি যখন সার্কিট ডিজাইন করছো, ওখানে তো তোমার যে কোনো সার্কিটের মধ্যে তো রেজিস্ট্যান্স থাকে, ক্যাপাসিটেন্স থাকে। তাহলে আমি যদি কোনো একটা ক্যাপাসিটরকে চেঞ্জ করি, তাহলে কি আমার সার্কিটটা ঝামেলা হবে না? অথবা সার্কিটটা যে টাস্কটা কমপ্লিট করার জন্য যে সার্কিটটা বানানো হয়েছে, ওই সার্কিটটা ওই কাজটা আর করতে পারবে না? এটা কি হইতে পারে না, বলো? জি ম্যাম। তাহলে একটা সার্কিটের মধ্যে আমরা ক্যাপাসিটরটাকে তো চেঞ্জ করতে পারতেছি না। তার মানে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু না, বলো? জি ম্যাম। তো এটা হচ্ছে এখানে বলা আছে। তো এই যে আবার নিউটনের ল আসলো, নিউটনের ল মনে আছে কিনা? F=ma, মানে ফোর্স ইকুয়াল টু মাস টাইমস এক্সেলারেশন। তার মানে তোমার এখানে ফর্মুলার মধ্যে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে। তার মানে এই ফর্মুলাটা, পাওয়ারের ফর্মুলাটাতে কনস্ট্যান্ট ভ্যালু কোনটা? এখানে ক্যাপাসিটিভ লোড, তাই না? বলো। জি ওকে। ম্যাম। তো ক্যাপাসিটিভ লোডের পর তোমার আরেকটা টার্ম আছে পাওয়ারের, সেটা হচ্ছে ভোল্টেজ স্কোয়ার। তো ভোল্টেজ স্কোয়ার মানে হচ্ছে তোমার যে কোনো কম্পিউটার, যে কোনো সার্কিট চালানোর জন্য তোমার একটা অপারেটিং ভোল্টেজ দেওয়া দরকার, তাই না? আমরা সার্কিটে পড়ি যে, আমরা বলি না যে যে কোনো জায়গায় পোটেনশিয়াল ডিফারেন্স যদি থাকে, তাহলে ইলেকট্রিসিটি পাস হয়। যদি পোটেনশিয়াল ডিফারেন্স না থাকে, তাহলে ইলেকট্রিসিটি পাস হয় না। যেমন ধরো রিয়েল লাইফ এক্সাম্পলে তোমার ধরো তুমি যদি আহ যে কোনো জায়গায় ধরো তুমি আম, ধরো একটা ইলেকট্রিকিউটেড একটা পানি আছে,
এখন তোমার পানিতে তুমি যদি থাকো তাহলে তোমার কিন্তু ওরকম ঝামেলা হবে না, কিন্তু পানির সাথে তুমি যখন তোমার একটা পা থাকবে পানিতে আর একটা পা থাকবে মাটিতে, তখন ঝামেলাটা কি হলো? পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে গেল, তাই না? কারণ পানির তো মাটির কোনো পোটেনশিয়াল নাই, পানির পোটেনশিয়াল আছে। এবং যখন কোনো জায়গায় পোটেনশিয়াল ডিফারেন্স হয় তখনই ইলেকট্রিসিটি পাস হয়, তাই না বলো? তাহলে যে কোনো একটা কম্পিউটারে কাজ করার জন্য অথবা এই কম্পিউটারটাকে অপারেট করার জন্য একটা ভোল্টেজ প্রয়োজন অথবা একটা পোটেনশিয়াল ডিফারেন্স প্রয়োজন হয়। এটা কি বুঝতে পারতেছি সবাই? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, সো এখন দেখো তোমার এই যে পাওয়ারের ফর্মুলায়, পাওয়ার ইজ ইন প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ভোল্টেজ। মানে তুমি যদি পাওয়ার দ্বিগুণ করতে চাও তাহলে ভোল্টেজ করা লাগবে 4 গুণ, পাওয়ার যদি 4 গুণ করতে চাও তাহলে ভোল্টেজ করা লাগবে 4 স্কোয়ার, মানে হচ্ছে 16 গুণ। তার মানে দেখো তো, মানে তোমার পাওয়ার একটু বাড়ানোর জন্য ভোল্টেজ কত বেশি চেঞ্জ করা লাগতেছে না? আর ভোল্টেজ যদি আমি হাফ করে দেই তাহলে পাওয়ার কত হয়ে যাবে? √2 হয়ে যাবে, তাই না? কারণ পাওয়ার আর ভোল্টেজ হচ্ছে হোল স্কোয়ার প্রপোর্শন। তো এখন জিনিসটা হচ্ছে যে তার মানে আমি ভোল্টেজে একটু চেঞ্জ করলে তোমার তোমার ভোল্টেজে কিছু চেঞ্জ করলে পাওয়ারের মধ্যেও কিন্তু একটা বড় চেঞ্জ আসে। এখন এই চেঞ্জটা যে আনবা না, এটার একটা লিমিট আছে। জিনিসটা হচ্ছে আমি ভাবলাম কি যে আচ্ছা, আমি তো ভোল্টেজ বাড়ায় ফেলতেছি, বাড়লে তো তোমার পাওয়ারটা অনেক বেশি চেঞ্জ আসতেছে, আমি এক কাজ করি, আমি হচ্ছে ভোল্টেজটা কমাই, তাহলে আমার পাওয়ারটা একটু কমবে, আমার হিট প্রোডাকশনটা তোমার অত বেশি হবে না। ধরো আমি বললাম কি যে আচ্ছা, আমার তো ভোল্টেজটাও ডিপেন্ড করতেছে পাওয়ারের জন্য, ফ্রিকোয়েন্সিটাও ডিপেন্ড করতেছে পাওয়ারের জন্য, কিন্তু ভোল্টেজ তো বেশি দিলে তোমার ঝামেলা হচ্ছে কারণ পাওয়ারের সাথে অনেক চেঞ্জ আসতেছে। তা আমি ভোল্টেজটা একটু কমাই দিই আর ফ্রিকোয়েন্সিটা বাড়াই দিই, তাহলে হয়তো আমার পাওয়ারটা ম্যাক্সিমাইজ করা পসিবল হতে পারে। এরকম একটা আইডিয়া হয়তো আমি রাখতে পারি, তাই না বলো? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, জি ম্যাম। তো ধরো আমি যদি এটা চিন্তা করি যে আচ্ছা, আমার তো কম্পিউটার আর্কিটেক্ট হিসাবে আমার টার্গেট হচ্ছে একটা কম্পিউটারের পাওয়ারটা ম্যাক্সিমাইজ করা, এবং এমন ভাবে ম্যাক্সিমাইজ করব যেন কম্পিউটারটা ওভারহিট না হয়। তাহলে আমি চেষ্টা করব যে ফ্রিকোয়েন্সিটা বাড়ানোর এবং ভোল্টেজটা কমানোর, অথবা ভোল্টেজটা যা আছে তাই। তো এখন ভোল্টেজ, কারণ কি ভোল্টেজটা একটু চেঞ্জ করলে তো পাওয়ার অনেক বেশি চেঞ্জ হচ্ছে, কারণ কি পাওয়ার তো ভোল্টেজ স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তার এখন জিনিসটা হচ্ছে তাহলে পাওয়ার ভোল্টেজটা কমাই দেই, ফ্রিকোয়েন্সিটা বাড়াই দেই, এটা করতে পারি, তাই না বলো? কিন্তু আমি ধর ভোল্টেজটা যদি কমাই দিতে থাকি, এটা একটা লিমিট থাকা উচিত, তাই না? কারণ তোমার একটা ভোল্টেজ হচ্ছে কম্পিউটারকে অপারেশন করার জন্য একটা সিগন্যাল। কারণ কি ভোল্টেজ হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স করে, পোটেনশিয়াল ডিফারেন্স হইলেই তোমার একটা কম্পিউটারে কারেন্ট পাস হয়। তো এখন তোমার ভোল্টেজটা তো তুমি কমাও, ধরো তোমার ভোল্টেজ অথবা ইলেকট্রিসিটি লাইন কতটুকু ইলেকট্রিসিটি পাস হয়, এটা তুমি যদি কমাইতে থাকো, কমাইতে কমাইতে তোমার এমন একটা সময় আসলো যে কম্পিউটারটা অনই হইলো না। তার মানে একটা মিনিমাম একটা কম্পিউটারকে কারেন্ট দেওয়া লাগবে না একটা কম্পিউটারকে অন করার জন্য অথবা কাজ করানোর জন্য। বুঝতে পারছি বিষয়টা? জি ম্যাম, বুঝতে তার পেরেছি। মানে যে কোনো কম্পিউটারে অপারেট করার জন্য মিনিমাম একটা ভোল্টেজ প্রয়োজন। আবার তোমার কম্পিউটার ভোল্টেজটা কি হয়? কারেন্ট পাস করে, তাই না? এখন কারেন্ট তোমার কত পাস করবে, মানে এত হাই কি পাস করবে যে তোমার কম্পিউটারটা শর্ট সার্কিট হয়ে গেল? বেশি কারেন্ট পাস হলে শর্ট সার্কিট করে না? জি ম্যাম। তার মানে ভোল্টেজেরও তো একটা লিমিট আছে, সো এই লিমিটটা হচ্ছে যে আমি হচ্ছে 1 ভোল্টেজের চেয়ে কম দিতে পারবো না, না হয় কম্পিউটারটা অনই হবে না। এবং 5 ভোল্টেজের বেশি দেওয়ার চেষ্টা করবো না, 5 ভোল্টেজের বেশি দিলে হয়তো আমার শর্ট সার্কিট হওয়ার চান্সেস। তো এটা হচ্ছে আমার ভোল্টেজ গেল পাওয়ারের ফর্মুলা, এবং ফাইনালটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন দেখতো ভোল্টেজটা তো একটু ঝামেলা করতে, বাট আমার তো পাওয়ারটা বাড়ানো লাগবে। তাহলে বাড়ানোর জন্য আমি কি বাড়াতে পারি? ফ্রিকোয়েন্সিটা বাড়াতে পারি। দেখো পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি এই দুটাও কিন্তু প্রপোর্শনাল, তার মানে ফ্রিকোয়েন্সি বাড়ালে পাওয়ার বাড়বে, ফ্রিকোয়েন্সি কমালে পাওয়ারও কমবে। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে দ্য রেট অ্যাট উইচ তোমার সার্কিট অপারেট করে। এটা আরেকটা নাম হচ্ছে কি? ক্লক রেট। ক্লক রেট কি করতো? তোমার প্রতি সেকেন্ডে কতগুলো ক্লক পালস দিবে, এবং প্রত্যেকটা ক্লক পালস দেওয়া মানে হচ্ছে কম্পিউটার একটা কাজ করা। তার মানে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ক্লক রেট। তুমি যদি ক্লক রেটটা বাড়ায় দাও তাহলে কি হবে? কম্পিউটারে কাজ করার এবিলিটি বাড়বে না?
জি ম্যাম। আর পাওয়ার মানে কি জি বলতো? ম্যাম। পাওয়ার মানে কি, কম্পিউটার কতগুলো কাজ করতে পারে, তাই না? তার মানে কম্পিউটার পাওয়ার বেশি মানে কম্পিউটার বেশি কাজ করতেছে। তার মানে আমি যদি ফ্রিকোয়েন্সিটা বাড়াই দিই তাহলে আমি পাওয়ারটা ইনক্রিজ করতে পারবো। তো আমার কিন্তু গোলটা থাকবে কি, যে আমি হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বাড়াবো, ভোল্টেজটা কমাবো অথবা বেশি বাড়াবো না। কারণ কি, ভোল্টেজটা যদি আমি বাড়াই দেই তাহলে আমার শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে, কারণ ভোল্টেজ দিয়ে তো কারেন্ট পাস। তো এটা হচ্ছে তোমার একটা পাওয়ার ট্রেন্ড, যে আমি হচ্ছে কিভাবে ফ্রিকোয়েন্সিটা বাড়াবো আর ভোল্টেজটাকে ব্যালেন্স করব, যেন আমার পাওয়ারটা ম্যাক্সিমাইজ হয়। কারণ দিন শেষে আমার তো আহ, আমার দেশ, আমাদের পুরো পৃথিবীতে হার্ডওয়্যার সংখ্যা তো লিমিটেড। ধরো তুমি যে কোনো একটা হার্ডওয়্যার ডিভাইস বানাবা, ওটার জন্য ধরো তোমার সিলিকন চিপ প্রয়োজন অথবা ট্রানজিস্টর প্রয়োজন। এখন ট্রানজিস্টর বানানোর জন্য তোমার হচ্ছে আমরা মেটালিক ম্যাটেরিয়াল এগুলো ব্যবহার করি। তো তুমি ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করবা, এই পৃথিবীতে ওই ম্যাটেরিয়াল গুলো তো সংখ্যা আনলিমিটেড না, ওটা তো লিমিটেড। তার মানে আমাদের পৃথিবীতে তুমি যতই কম্পিউটার বানাতে চাও না কেন, কম্পিউটার বানানোর রিসোর্স কিন্তু আমার লিমিটেড। এখন এই লিমিটেড রিসোর্সের মধ্যে কম্পিউটার পাওয়ার কিভাবে বাড়ানো যায়, এটাই তো আমাদের টার্গেট, তাই না বলো? তার মানে এখন যদি আমি চাই যে আমি লিমিটেড রিসোর্স, দ্যাট মিনস আমার ক্যাপাসিটরের সংখ্যা লিমিটেড, এর মধ্যে যদি আমি পাওয়ার বাড়াতে চাই তাহলে আমার টার্গেট কি থাকবে? ফ্রিকোয়েন্সিটা বাড়ায় দেওয়া না? জি ম্যাম। তো এইটা হচ্ছে, এখন আমরা এই গ্রাফে ফিরে আসি। তো দেখো তোমার 1982 সালে ধরো সিম্পল মাইক্রোপ্রসেসর ছিল 80286, 80386। তারপর অ্যাডভান্স মাইক্রোপ্রসেসর আসছিল, যেমন হচ্ছে পেন্টিয়াম। তো এখন দেখো এইগুলার মধ্যে আস্তে আস্তে যত ক্লক রেট বাড়ানো হচ্ছে, তোমার কিন্তু পাওয়ারটাও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তো এখন তোমার ক্লক রেট বাড়ানোর সাথে সাথে পাওয়ারটাও বাড়তেছে। কিন্তু তোমার দেখো একটা সার্টেন টাইম আসার পর, 2004 সাল আসার পর, তোমার এটা একটা লিমিটে চলে আসছে। মানে তুমি একটা ছোট হার্ডওয়্যারের মধ্যে কতই আর অ্যাডভান্সমেন্ট নিয়ে আসতে পারবা, একটা তো সার্টেন লিমিট আছে, তাই না? তো তোমার ফ্রিকোয়েন্সিরও একটা লিমিট চলে আসছে, যে আমরা এত লিমিট আসার পর আর পাওয়ারটা ইনক্রিজ করতে পারছি না। তো দেখো এখানে তোমার ক্লক রেটটা ঠিকই বাড়ানো হয়েছে, কিন্তু পাওয়ারটা কিন্তু কমতেছে পরে। তো বুঝতে পারতেছো, এটা হচ্ছে পাওয়ার ট্রেন্ড। তোমার ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে, ফ্রিকোয়েন্সি অথবা ক্লক রেট, ফ্রিকোয়েন্সি আর একটা নাম হচ্ছে ক্লক রেট। এটা হচ্ছে ক্লক রেটের হচ্ছে গ্রাফটা অথবা লাইনটা, আর এটা হচ্ছে পাওয়ারের লাইনটা। তো ক্লক রেট যত বাড়ানো হচ্ছে, তোমার পাওয়ারটাও তত বাড়ছে। কিন্তু বাড়তে বাড়তে একটা সময় পাওয়ারটা ম্যাক্সিমাইজড হয়েছে, তারপর আর বাড়ানো সম্ভব হচ্ছে না। তো এখন হচ্ছে, কিন্তু দেখো তো এখন ইদানিং আমরা কি কম্পিউটারে আমরা তো অনেক অ্যাডভান্স কাজ করি, তাই না? ইভেন ধরো আমরা হচ্ছে তোমার এরকমও তো ধরো তোমার আমরা কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করি, সুপার কম্পিউটার ব্যবহার করি। এবং আগে দেখো একটা সিম্পল কাজ করতে একটা 2 রুম বিশিষ্ট একটা কম্পিউটার ব্যবহার হতো, কিন্তু একটা সিম্পল কাজ করতে এখন মোবাইলের মধ্যে আমরা কত কাজ করতে পারি। তার মানে নিশ্চয়ই তোমার অল্টারনেটিভ কোনো উপায় ব্যবহার করছে, তাই না, যার মাধ্যমে এফিসিয়েন্সিটা বাড়ানো গিয়েছে। কিভাবে আমি তাহলে পাওয়ারটা বাড়াতে পারি বলো তো? যদি আমি ক্লক রেটটা তো আমি আর চেঞ্জ করতে পারতেছি না, আর ভোল্টেজটা আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না, কারণ শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি একটা কম্পিউটারের পাওয়ার কিভাবে বাড়াতে পারি? ফ্রিকোয়েন্সির মাধ্যমে। আচ্ছা, ফ্রিকোয়েন্সির মাধ্যমে তো বাড়াতে পারি, কিন্তু ধরো ফ্রিকোয়েন্সি বাড়াতে বাড়াতে একটা লিমিট থাকবে না? কারণ ধরো তুমি কি, এটা কি কখনো সম্ভব যে তোমার 1 সেকেন্ডে ইনফিনিট ক্লক পালস আসবে? না, তাই না না। বলো? এটারও তো একটা লিমিট থাকবে। তার মানে ফ্রিকোয়েন্সিরও একটা লিমিট আছে বাড়ানো। তাহলে তোমার ধর ফ্রিকোয়েন্সির লিমিটটা যখন হয়ে গেছে, তখন তাহলে আমি পাওয়ারটা কিভাবে বাড়াবো? এটা একটা প্রশ্ন থাকতে পারে, তাই না বলো? ক্যাপাসিটি লোডটা আছে এটা হুম। যে লোডটা আছে লোডের মানটা কনস্ট্যান্ট যেটা এটা আমরা সেট করে দেবো আরো বেশি। আচ্ছা ধরো, হ্যাঁ, এটা করতে পারি যে আমরা তাহলে ক্যাপাসিটরটা ভালো করলাম, সার্কিট গুলো একটু চেঞ্জ করে লোডটা বাড়ায় দিলাম। কিন্তু ওই যে তোমাকে আবার বললাম না, যে ধরো রিসোর্স তো লিমিটেড কম্পিউটারে। তাহলে তোমার ধর পুরো পৃথিবীর হার্ডওয়্যার রিসোর্স যদি লিমিটেড থাকে, তাহলে তুমি কতগুলো আর ক্যাপাসিটর বাড়াবা? তো এখানে একটা লিমিটেশন থাকে। তো আমরা এই লিমিটেশনটা হচ্ছে ঝামেলাটা, দেখো তো, এই পাওয়ারটা, এটা আমি পাওয়ারটা বাড়াচ্ছি কার? প্রসেসরের না? প্রসেসর অথবা সিপিইউর পাওয়ারটা বাড়াচ্ছি না বলো? জি ম্যাম। ইয়েস ম্যাম। তো আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা না একটা প্রসেসর ব্যবহার করে, মানে একটা প্রসেসরের উপরে সব কাজে লোড না দিয়ে
আমরা আরেকটা প্রসেসর ব্যবহার করতে পারি। সো যেহেতু আমি প্রসেসরের পাওয়ারটা আর বাড়াতে পারতেছি না, তার মানে আমি ধরো একটা কাজ করতে একটা প্রসেসরের ধরো 10 সেকেন্ড প্রয়োজন হয়, তাহলে আমি ওই কাজটা দুইটা প্রসেসর দিয়ে করি, একজন 5 সেকেন্ডে করবে আরেকজন 5 সেকেন্ডে করবে, তাহলে আমার জিনিসটা আরেকটু তাড়াতাড়ি হবে, অথবা আমি কিন্তু ওভারঅল পাওয়ারটা একটু বাড়াতে পারবো। তো এর জন্য হচ্ছে আমরা হচ্ছে ইউনি প্রসেসরের ঝামেলাটা কি বুঝতে পারছো? তোমার পাওয়ারের কিন্তু একটা লিমিটেশন আছে। তো লিমিটেশন যখন আমি ওভারকাম করতে চাই, আমি চাই যে আরো বেশি কাজ করুক, তখন আমি মাল্টি প্রসেসর ব্যবহার করি। দ্যাট মিনস একই কাজ করতে আমরা মোর দেন ওয়ান প্রসেসর ব্যবহার করি। বোঝা গেছে? জি ম্যাম। সো এটা না তোমরা দেখো। তো এখন হচ্ছে এই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য। এখান থেকে ধর তোমার প্রশ্ন করতে পারে যে তোমার পাওয়ার ট্রেন্ডের ঝামেলাটা কি, কেন তুমি প্রসেসরের পাওয়ারটা বাড়াতে পারছো না, তাহলে তুমি এই সলিউশনটা মাল্টি প্রসেসরের মাধ্যমে কিভাবে করতে পারবা। এটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন একটা ডেফিনেশন আছে, ধরো এটা হচ্ছে, তোমাকে আমি বললাম না যে তোমার ভোল্টেজ কত বাড়াবো, ফ্রিকোয়েন্সি বাড়ানোর তো একটা লিমিট আছে। এই যে এটা একটা তোমার এই যে এটা একটা লিমিটেশন না কম্পিউটারে, কারণ ভোল্টেজ তুমি বেশি বাড়ালে তোমার কি হবে, শর্ট সার্কিট হবে। আর ফ্রিকোয়েন্সিরও বাড়ানোর একটা লিমিট আছে, কারণ আমি ইনফিনিট ফ্রিকোয়েন্সি কম্পিউটার বানাতে পারবো না। তো এই যে লিমিটেশন, এটাকে বলা হয় হচ্ছে পাওয়ার ওয়াল। এবং এই ডেফিনেশনটা বেশ ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য, যে পাওয়ার ওয়াল হচ্ছে একটা ফান্ডামেন্টাল লিমিটেশন ইন আ কম্পিউটার প্রসেসিং পারফরমেন্স, যেটার মাধ্যমে তুমি ক্লক ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজটা তুমি হচ্ছে আহ, অতিরিক্ত যদি বাড়ায় ফেলো, তাহলে কি হবে, তোমার বেশি হিট প্রডিউস হবে এবং তোমার কম্পিউটারটা শর্ট সার্কিট করতে পারে। বোঝা গেছে? এবং ধরো তুমি ফ্রিকোয়েন্সিও যদি অতিরিক্ত বাড়াও, ফ্রিকোয়েন্সি বাড়ানোর মাধ্যমে কি হয়, তোমার কাজ বেশি করে। এখন কাজ বেশি করতে করতে কি হবে, প্রত্যেকটা কাজ করার জন্য একটা হিট প্রডিউস হয় না বাই প্রোডাক্টে। তো আমি যদি অতিরিক্ত ফ্রিকোয়েন্সি বাড়ায় দিই, তাহলে এটাও সম্ভাবনা আছে যে আমার কম্পিউটারটা ওভারহিট করতে পারে। তো এই যে একটা ফান্ডামেন্টাল লিমিটেশন, এটাকে বলা হয় হচ্ছে পাওয়ার ওয়াল। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, সো দেখো পাওয়ার ওয়াল লিমিটেশনটা কি, একটা সিঙ্গেল প্রসেসরের জন্য হয়। তো আমি যখন সিঙ্গেল প্রসেসর এনাফ হয় না একটা কাজ কমপ্লিট করতে, তখন আমরা মাল্টি প্রসেসর ব্যবহার করি। তো এটা হচ্ছে তোমার পাওয়ার ট্রেন্ড এবং পাওয়ার ওয়াল ছিল। আজকে যে আরেকটা ফাইনাল টপিক আছে, সেটা হচ্ছে আমডালস ল। তো আমডালস ল আগে ফর্মুলাটা দেখি। হ্যাঁ, তো তোমার জিনিসটা যে ফর্মুলাটা ডেরিভেশনটা ইজ নট ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা জাস্ট ফর্মুলা পার্ট গুলো দেখি। হ্যাঁ, কোন পার্টটা কি বলে। প্রথম কথা হচ্ছে আমডালস ল ব্যবহার করা হয় যে, লেটস সে আমি তোমাকে বললাম কি যে আচ্ছা, ধরো আমার তো একটা কম্পিউটারে একটা কাজ করতে 10 সেকেন্ড লাগে, তাহলে আমি হচ্ছে দুটো কম্পিউটার ব্যবহার করে প্রত্যেকটা কম্পিউটার 10 সেকেন্ড 10 সেকেন্ড করে কম্পিউটারের কাজটা ভাগ করে দিলাম। তাহলে আমার কম্পিউটার যে কাজটা করতে, একটা কাজ করতে একটা কম্পিউটার 10 সেকেন্ড লাগে, তাহলে দুটো কম্পিউটারে 5 সেকেন্ড লাগবে, কারণ আমার কাজটা ভাগ হয়ে গেল। তাহলে কি হলো, আমার একটা ইমপ্রুভমেন্ট আসলো না? তো যে কোনো একটা কম্পিউটারে আমি কিভাবে কাজটাকে ডিস্ট্রিবিউট করলে কত গুণ ইমপ্রুভমেন্ট আনতে পারবো, এটা হচ্ছে আমরা আমডালস ল এই ফর্মুলাটা দিয়ে ক্যালকুলেট করি। জিনিসটা হচ্ছে আমডালস ল এমন একটা ফর্মুলা যেটা হচ্ছে আমরা সাবকনসিয়াসলি তুমি ইউনিটারি মেথড দিয়ে করতে পারবা, কিন্তু এটা একটা ফর্মুলেশন অফ ম্যাথমেটিক্যাল টার্মস এর মধ্যে নিয়ে আসার জন্য আমরা এই আমডালস লটা ব্যবহার করি। তো আমরা প্রথমে আমরা আমডালস লটা তোমার হচ্ছে টার্মগুলো দেখি কোনটা কি বলেছে। প্রথম কথা হচ্ছে ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর। ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর মানে হচ্ছে যে ধরো আমি একটা কম্পিউটার, এই যে বললাম না যে ধরো একটা কম্পিউটার একটা কাজ 10 সেকেন্ডে করতে পারে, তাহলে দুটো কম্পিউটার ব্যবহার করলাম, তাহলে হয়তো একটা কম্পিউটার 5 সেকেন্ড ইউজ করলো, ও আরেকটা 5 সেকেন্ড ব্যবহার করলো, তার টোটাল কাজটা 5 সেকেন্ডে হয়ে গেল। আমার দুটো কম্পিউটার ব্যবহার করার জন্য টোটাল কাজটা তোমার দ্বিগুণ ফাস্ট হয়ে গেল। তাহলে আমার ইমপ্রুভমেন্টটা, দুটো কম্পিউটার ব্যবহার করার জন্য ইমপ্রুভমেন্টটা কত গুণ হলো, দ্বিগুণ হয়ে গেল না? জি ম্যাম। এটাকে বলা হয় হচ্ছে ইমপ্রুভমেন্ট। তো তারপর হচ্ছে আরো কিছু টার্ম আছে, যেমন হচ্ছে টি ইমপ্রুভ। তার মানে হচ্ছে তোমার হচ্ছে তোমার টি, তোমার ধরো ইমপ্রুভমেন্ট করার পর তোমার এখন কত সময় লাগে। লেটস সে তোমার আগে একটা কাজ করতে 10 সেকেন্ড লাগতো, পরে তুমি কিছু প্রসেসর চেঞ্জ করলা, অথবা তুমি তোমার ফ্রিকোয়েন্সি বাড়ায় দিলা, এরকম কোনো একটা কম্পিউটার প্রসেসরে চেঞ্জ করলা, অথবা মাল্টি প্রসেসর ব্যবহার করলা, করার পর ওই কাজটা করতে এখন 10 সেকেন্ডের বদলে 4 সেকেন্ড লাগে। তো এটা 4 সেকেন্ডটা হচ্ছে এই টোটাল এক্সিকিউশন টাইম ইমপ্রুভমেন্ট আনার পর।
তারপর হচ্ছে টি এফেক্টেড, সেটা হচ্ছে যে তুমি হচ্ছে তোমার 10 সেকেন্ডের কাজটা তুমি 4 সেকেন্ডে করতেছো। তার মানে 6 সেকেন্ডে তুমি কোনো 6 সেকেন্ডের যে সময়টা আছে এটার মধ্যে কোনো কিছু চেঞ্জ করছো, তাই না? যার জন্য 6 সেকেন্ডটা দরকার হয়ে গেল না, খালি 4 সেকেন্ড প্রয়োজন হলো। তো যে সেকেন্ড গুলা আমি চেঞ্জ করলাম অথবা বাদ হয়ে গেল সেটাকে বলা হচ্ছে টি এফেক্টেড। এবং যে সেকেন্ড গুলো আমার আনচেঞ্জ আছে, যেমন ধরো একটা কাজ করতে 10 সেকেন্ডের বদলে এখন 4 সেকেন্ড প্রয়োজন হলো, তার মানে আগেও তো ওই 4 সেকেন্ড ব্যবহার হতো, তাই না? খালি মাইনাস হয়ে গেল ওই 6 সেকেন্ডটা। তো যেই পার্টটা চেঞ্জ হয় নাই, দ্যাট মিনস এই 4 সেকেন্ডটা, এটাকে বলা হয় হচ্ছে টি আনএফেক্টেড। দ্যাট মিনস দ্য পোর্শন অফ দ্য এক্সিকিউশন টাইম দ্যাট রিমেইনস আনচেঞ্জ। তো আমরা আনডান এর ফর্মুলার পার্ট গুলো বুঝতে পারতেছি কোনটা কি ডিফাইন করে। জি ম্যাম। ওকে, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো ধরো তোমাকে বলেছে কি যে একটা কম্পিউটার ধরো একটা অ্যাকাউন্টিং এ কাজ করতেছে। তো আগে ওই কম্পিউটারে কাজ করতে 100 সেকেন্ড লাগতো। এখন ধরো তোমার এই কম্পিউটারটা হচ্ছে কাজ করতে ধরো তোমার 80 সেকেন্ডে করতে পারতেছে। তাহলে দেখো তো তোমার কি হলো? টি এফেক্টেড মানে কি? তোমার হচ্ছে দ্য পোর্শন অফ দ্য এক্সিকিউটেড টাইম দ্যাট ইজ অপটিমাইজড। আগে কম্পিউটারটা কাজ করতে 100 সেকেন্ড লাগতো, এখন 80 সেকেন্ড লাগবে। তার মানে এই 80 সেকেন্ড কি আমি অপটিমাইজ করেছি না 80 সেকেন্ডে? আচ্ছা ধর আবার বলছি, হ্যাঁ। ধরো তোমার একটা কাজ করতে আগে কম্পিউটারটা 100 সেকেন্ড, একটা কম্পিউটারটা কাজ করতে 80 সেকেন্ড প্রয়োজন হচ্ছে। তার মানে সে 20 সেকেন্ড কমায় আনছে, তাই না বলো? এখন 20 সেকেন্ডের ওই কাজটা সে এই 80 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করছে না? জি ম্যাম। তাহলে এই 80 সেকেন্ডটা এটাকে অপটিমাইজড হয়ে গেল না, চেঞ্জ হয়ে গেল না? ম্যাম তা এই জন্য তার মানে টি এফেক্টেড হচ্ছে 80 সেকেন্ড। আর তার মানে তোমার তাহলে বাকি কত থাকে, যে 100 - 80, তাই না? কারণ অপটিমাইজ কোন পার্টে করি নাই, ধরো টোটাল 100 সেকেন্ড আছে, এর মধ্যে 80 সেকেন্ডের মধ্যে অপটিমাইজ করে কাজটা কমপ্লিট করে ফেলেছি। তাহলে বাকি 20 সেকেন্ডে আমার কোনো কাজই হলো না, আমার 20 সেকেন্ডটা জাস্ট বোনাস। তাহলে টি আনএফেক্টেড কত বলো তো? 20। 20 সেকেন্ড, ভেরি গুড। এখন আমাকে বললো কি যে তোমার হচ্ছে আমি কিভাবে ইমপ্রুভমেন্ট করব, যেটার মাধ্যমে আমার হচ্ছে পারফরমেন্স হচ্ছে 5 গুণ ওভারঅল হবে। এখন তুমি যদি চাও একটা কম্পিউটারের পারফরমেন্স 5 গুণ ইনক্রিজ হয়, তাহলে ধরো একটা কম্পিউটারে একটা কাজ করতে 100 সেকেন্ড লাগে, ওর যদি 5 গুণ ইমপ্রুভমেন্ট আনে তাহলে কি তার সময় কম লাগবে না? কারণ কি তোমার ইমপ্রুভমেন্ট আনা মানে কি একটা কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়া, তাই না? কারণ কি যে কম্পিউটার ভালো সে তো তাড়াতাড়ি কাজ করে দিবে। তার মানে তুমি যদি চাচ্ছ যে একটা কম্পিউটার ইমপ্রুভমেন্ট আনুক, তাহলে সে যদি একটা কাজ এখন 100 সেকেন্ডে করে, তাহলে তার যদি 5 গুণ ইমপ্রুভমেন্ট আনা প্রয়োজন হয়, তাহলে সে সেম কাজটা 100 ÷ 5 20 সেকেন্ডে করা উচিত না? কারণ জি একটা ম্যাম। কম্পিউটারে আগে করতে 100 সেকেন্ড প্রয়োজন হয়, এখন আমি কম্পিউটারটা ভালো হয়ে গেছে, সে খুবই এফিশিয়েন্ট, এখন সে ওই কাজটা 20 সেকেন্ডে করে দেয়। তাহলে সে কত গুণ ভালো পারফর্ম করতেছে? 5 গুণ। 5 গুণ, ভেরি গুড। তো তুমি যে 5 গুণ ইমপ্রুভমেন্ট চাও, তাহলে তোমার সিপিইউ এক্সিকিউশন টাইম কত হওয়া প্রয়োজন হবে? 20। 20। 20। সো টি ইমপ্রুভড ইজ 20। এখন আমি জাস্ট ফর্মুলাতে বসলাম 20 = 80 ÷ n + 20। এর মধ্যে এনটা হচ্ছে কতটুকু ইমপ্রুভমেন্ট আনা যায়। এখন দেখো তো এই আমডাল লটা কেন ব্যবহার হয়। এটা তো আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল তোমাকে দিয়েছি, এমন তোমাকে বলেছি যে দেখো আমার একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল আছে, যেখানে হচ্ছে আমি চাচ্ছি যে আমার কম্পিউটার পারফরমেন্সটা তোমার হচ্ছে আমি 100 থেকে 80 সেকেন্ড করতে পারবো কোনোভাবে অপটিমাইজ করে। তো আমি চাচ্ছি যে কম্পিউটারটা ওভারঅল পারফরমেন্স 5 গুণ ভালো হোক। তো এভাবে আমি ওই ভ্যালুগুলো দিয়ে ভ্যালুটা বসালাম, তাহলে আমার ইমপ্রুভমেন্ট ফ্যাক্টরটা কত হয়? কিন্তু দেখো তো এখানে আছে 20 = 80 ÷ n + 20। এখন এই এনটা তোমার 20 + সামথিং + 20। তার মানে লেফট সাইড আর রাইট সাইডকে যদি ইকুয়াল করতে চাও, তাহলে 80 ÷ n এই জিনিসটাকে কি 0 হওয়া লাগবে না বলো? জি ম্যাম। তাহলে কি লেফট সাইড রাইট সাইড ইকুয়াল হবে না, তাই না বলো?
তাহলে লেফট সাইড এবং রাইট সাইড ইকুয়াল করতে চাই যদি, তাহলে 80 ডিভাইড বাই n, এই ভ্যালুটা হওয়া লাগবে 0। এখন 80 ডিভাইডেড বাই n যদি আমি চাই 0 হয়, 80 ডিভাইড বাই n ইকুয়াল টু যদি চাই 0 হয়, তাহলে n এর ভ্যালু কি হওয়া উচিত? এটা কি কখনো পসিবল বলো তো? এটা সামথিং তো পসিবল না। পসিবলই না। তার মানে এই ইমপ্রুভমেন্টটা আনাই সম্ভব না। তো আমদাস লটা আমাকে এই স্যানিটি চেকটা করতে সাহায্য করে, যে আমি যদি এরকম একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিই যে আচ্ছা আমি 100 সেকেন্ড থেকে চেঞ্জ করে 80 সেকেন্ডে নিয়ে আসবো একটা টাস্ক করতে, তাহলে আমাকে 5 গুণ ইমপ্রুভমেন্ট আনা পসিবল কিনা। এটা হচ্ছে আমি এই আমডাউস ল দিয়ে চেক করলাম, এবং আমি চেক করে দেখলাম যে না, এটা পসিবল না। কারণ এই এন এর ভ্যালুটাই হচ্ছে আমি আনতে পারবো না। আমার এন এর ভ্যালুটা ইমপ্রুভমেন্ট তোমার ইনফিনিটি আসে, তার মানে আমার এই 5 গুণ ইমপ্রুভমেন্ট আনা পসিবল না। এটা হচ্ছে আমডাউস ল তে কাজ করে। তো এখন জিনিসটা হচ্ছে এই লটার মধ্যে তুমি কি কি দেখবা, দেখো তোমার প্রথমে একটা জিনিস খেয়াল করে রাখো, যে তোমার এই ল থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে এই যে তোমার টি ইমপ্রুভড কি হবে, টি এফেক্টেড কি হবে, টি আনএফেক্টেড কি হবে, এগুলা জানা বেশি ইম্পর্টেন্ট। তোমার এখন জিনিসটা যেন ভুল না হয়, আমি আবার রিপিট করতেছি, দেখো 100 সেকেন্ডের কাজটা 80 সেকেন্ডে করা হয়, তার মানে এই 80 সেকেন্ডকে অপটিমাইজ করা হয়েছে, তার মানে টি এফেক্টেড ইজ 80 সেকেন্ডস। আর 20 সেকেন্ড আমার বোনাস, এই 20 সেকেন্ড আমি কোনো কাজই করলাম না, কোনো অপটিমাইজেশনই করলাম না, এই জন্য টি আনএফেক্টেড হচ্ছে 20 সেকেন্ড। বুঝতে পারছি? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে। সো আজকের লেকচারটা এতটুকুই ছিল। তো তোমরা হচ্ছে আজকে একটু কষ্ট করে পেশেন্স রাখো, তোমাদেরকে আমি হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিব। তোমাদের আমি সোফার ম্যাম কি মাল্টিপ্রসেসর হ্যাঁ বলো। মাল্টিপ্রসেসর জিনিসটা কি আপনার ওই কম্পিউটারের কোর আর থ্রেডের সাথে কি অনেকটা মানে সম্পর্কযুক্ত? হ্যাঁ, তোমার মাল্টি প্রসেসর, তোমার মাল্টি কোর, এগুলো অনেকটাই কানেক্টেড। তুমি কি অপারেটিং সিস্টেম কোর্সটা করেছো? না ম্যাম, করা হয় নাই। আচ্ছা ঠিক আছে। সো অপারেটিং সিস্টেম কোর্সে সচরাচর এগুলো অনেক ডিটেলসে পড়ানো হয়, বাট আপাতত মনে রাখো যে তোমার মাল্টি প্রসেসর অথবা যে কোনো কোর, এটা হচ্ছে তোমার মানে মাল্টিপল টাস্ক এট দ্য সেম টাইম করার জন্য আমরা হচ্ছে এগুলো ব্যবহার করি। তো তোমাদের আমি একটা শর্ট নোট দিয়ে দিব মাল্টি প্রসেসর কি, কিভাবে কাজ করে, তোমরা এটা পড়লে বুঝতে পারবা। তো এটা হচ্ছে গেল। তো তোমরা একটু পেশেন্স রাখো, আজকে তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, যেটা হচ্ছে তোমাদের সিটি হিসেবে কাউন্ট হবে, এবং অ্যাসাইনমেন্টের সিলেবাস হবে হচ্ছে আমরা সো ফার আজকে পর্যন্ত যা যা পড়েছি। তোমাদের নেক্সট ক্লাস যেটা হচ্ছে ওয়েডনেসডেতে হবে না, ওটাতে হচ্ছে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আবার কন্টিনিউ করব। সো আমার গোল হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আমরা যেন চেষ্টা করব যে রোজার মধ্যে কমপ্লিট করে দেওয়া। আর তোমাদের হয়তো লাস্ট উইকে 19 তারিখে তোমাদের একটা সিটি হতে পারে, ঠিক আছে? তো ম্যাম আমাদের ওয়েনসডে ক্লাস হবে না? ওয়েনেসডেতে, আচ্ছা না, তোমাদের সিটিটা তোমরা ওয়েনেসডে না দিয়ে সানডে দাও, তাই কেমন তোমরা, মানে একটু সময় বাড়ায় দিলাম, তোমরা সানডেতে দিবা। ওয়েনেসডেতে খুব সম্ভবত আমি ক্লাসে আসতে পারবো না। সানডে তো আমি, মানে আমি এখন লিভ নেই নাই, বুঝছো? লিভ না নেওয়া পর্যন্ত আমি জাস্ট কোনো কিছু বলতে পারতেছি না, জাস্ট তোমাদের একটা এস্টিমেটেড আইডিয়া দিচ্ছি যে এরকম এরকম হতে পারে। তো তোমাদের খুব সম্ভবত সানডেতে একটা সিটি হবে। ম্যাম আমাদেরকে তো জানিয়ে দেওয়া হবে যে হচ্ছে আপনি বুধবারে ক্লাস নিতে পারবেন না, মেইল বা হচ্ছে ইএলএমএস এ। হ্যাঁ হ্যাঁ, জানাই দেওয়া হবে। আমি ওই যে তোমাকে বললাম, আমি হচ্ছে অফিসিয়ালি ছুটি নিয়ে নেই, তো যখন আমি অফিসিয়ালি ছুটি নিব তখন আমি জানাই দিব। এবং আমি হচ্ছে তোমার ধরো এই উইকেই নিয়ে নিব, তোমার কালকে অথবা পরশু দিনের মধ্যে নিয়ে নিব, তখন আমি তোমাদের জানাই দিব। আচ্ছা, তোমাদের আর কারো কি কোনো কোয়েরি অথবা কোনো প্রশ্ন আছে? আজকের লেকচারটা কি সবাই বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। ওকে। ম্যাম সিটিটা কি আপনার মানে লাস্ট যে সানডে বললেন ওই ওই দিন কি আপনি মানে খাতাটা জমা নেবেন এরকম কিছু? তোমাদের আচ্ছা, আমি লিভে থাকবো, তো তোমাদের অন্য একজন স্যার এসে তোমার গার্ডটা দিবেন, ওনার কাছে খাতাগুলো থাকবে। পরে আমি হচ্ছে লিভ থেকে এসে খাতা চেক করে তোমাদের জমা দেবো, বাট প্রশ্ন আমি করবো। আচ্ছা ম্যাম। ওকে। তাহলে তোমাদের যদি কোয়েশ্চেন না থাকে তাহলে তোমরা লিভ নিতে পারো। এন্ড ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ ছুটির সময় আসার জন্য, ক্লাসটা করে দেওয়ার ম্যাম জন্য। আজকে কি অ্যাটেন্ডেন্স নেওয়া হবে? আহ না, থাক,
আমি যেহেতু আগে বলি না অ্যাটেন্ডেন্স নেওয়ার কথা, আজকের ক্লাসে তো অ্যাটেন্ডেন্স আছে? আজকের ক্লাসে অ্যাটেন্ডেন্স নেই। ওকে, ঠিক আছে, তোমরা লিভ আচ্ছা, নিচ্ছ। থ্যাংক ইউ। ম্যাম আসসালাম